হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সহশিক্ষা স্কুলের এ লেভেল ফিজিক্স আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভাই আজকের ক্লাসটা হচ্ছিল সমতলীয় ভেক্টর, হায়ার ম্যাথের চ্যাপ্টার নাম্বার 12 সমতলীয় ভেক্টর। তো আমরা এর আগে এই ক্লাসটা নিয়েছিলাম, বাট এই ক্লাসটা রানিং অবস্থায় ইলেকট্রিসিটি পাওয়ার কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, বাট আমরা কিন্তু আজকে পুরো ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো এই ক্লাসটা 100% কমন থাকবে, তোমার এইবার বোর্ডে যে কোশ্চেনটা আসবে 100% কমন থাকবে, আর ওইভাবেই প্রিপারেশন নিয়ে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করাবো। যা যা কিছু থাকার কথা ক্লাসে সবকিছু ওভারঅল আছে ইনশাআল্লাহ, তোমাকে পুরোটা ক্লাস ধরে থাকতে হবে। তো এই ক্লাসের বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম, বাট আমরা ওই জিনিসটাকে আবার পুনরায় পড়বো। কিছু কিছু জিনিসপত্র আমরা শুধু টাচ দিয়ে রাখবো, এর আগে কিন্তু আমরা এই জিনিসপত্র পড়েছি, বাট সবকিছু পড়ার পরে আমরা সবগুলো সিকিউকে সমাধান করবো ইনশাআল্লাহ। তো এই যে সমান্তরাল ভেক্টর, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, পাশাপাশি অবস্থান ভেক্টর এবং এই সমান্তরাল ভেক্টর দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। চলো এই জিনিসপত্রগুলোকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তবে আমরা কিন্তু ওই পিতামাতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যাত্রা শুরু করছি, যেই পিতামাতা হয়তোবা পুরো দিন কাজ করেন এবং দিন শেষে খুব কম পরিমাণ অর্থ নিয়ে কিংবা বুক ভর্তি আশা নিয়ে পরিবারে ফেরেন, আমার সন্তানটা একদিন পুরো ওয়ার্ল্ডকে ফেস করবে, অনেক বড় হবে। তো ওই পিতামাতার স্বপ্ন বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা যাত্রা শুরু করছি, যাতে করে আমরা পৌঁছে যেতে পারি বাংলাদেশের প্রত্যেকটা পিতামাতার সেই সন্তানের কাছে, যাদের কিনা আমরা হেল্প করতে পারবো, তাই না ভাইয়া? তো চলো আমরা এগিয়ে যাই আমাদের নিজেদের লক্ষ্যে। প্রথম টপিক থাকবে হচ্ছিল রাশি। আমরা এই জিনিসপত্র কিন্তু পড়েছিলাম। এরপরে আমরা দেখছি সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, ভেক্টর দৈর্ঘ্যের ত্রিভুজ বিধি এবং ভেক্টর দৈর্ঘ্যের সমান্তরাল বিধি। এই দুইটা আমরা আরো একবার দেখবো, পাশাপাশি ভেক্টরের বিয়োগ, এই জিনিসপত্র নিয়ে আমরা একটু কাজ করব। সমান ভেক্টর ও ভেক্টরের প্রকাশ, এই জিনিসটা আমরা এর আগে শিখি নাই। ভেক্টরের প্রকাশ প্রথমেই থাকবে ছিল ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে অ্যাকচুয়ালি কিভাবে প্রকাশ করা হয়। তো আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করি, রিপ্রেজেন্ট করা হয়। লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে পি ভেক্টর। তো একে প্রকাশ করা হয় এর উপরে একটা টান মারা হয় অ্যারো দ্বারা। পাশাপাশি অনেকে এভাবেও প্রকাশ করে ভেক্টর। লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে, ভি এর নিচে একটা টান দিয়ে রাখে, অথবা এ এর নিচে একটা টান দিয়ে রাখে। এইগুলো হচ্ছিল ভেক্টর প্রকাশ। অনেকেই শুধু এরকম করে যে পি পাশাপাশি উপরে শুধুমাত্র টান দিয়ে রাখে, আরো দেয় নাই। এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি ভেক্টরকে সঠিকভাবে প্রকাশ করার নিয়ম হচ্ছে, যদি ডিজিটাল ডিভাইস থাকে তোমার হাতে, তবে সেটাকে বোল্ড করে লেখা, বোল্ড করে লেখা, মোটা করে লেখা। বাট পরীক্ষার হলে যদি তুমি এইভাবে মোটা করে লিখতে যাও, তাহলে তো অনেক বেশি প্যারা খেতে হবে তোমাকে, তাই না? তো এইভাবে না লিখে তোমাকে অ্যাকচুয়ালি সুন্দর মতো রিপ্রেজেন্ট করার জন্য পি উপরে একটা অ্যারো চিহ্ন, এই যে গেল, এটা হচ্ছিল ভেক্টরের সবচেয়ে সুন্দর ফরম্যাট। যদি তুমি নিচে দাও তাইলেও কোনো সমস্যা নাই, তবে যদি তুমি উপরে দাও তবে এটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ কি ভেক্টর প্রকাশের জন্য? স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ হচ্ছিল পি এর উপরে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি এটা একটা ভেক্টর। তো ভেক্টর কেন প্রকাশ করা হয় এইভাবে? কারণ ভেক্টর প্রকাশের জন্য মান পাশাপাশি দিক দরকার। এই ভেক্টর রাশি, ভেক্টর কিন্তু একটা রাশি, যাকে প্রকাশ করার জন্য দুইটা প্যারামিটার দরকার বা দুইটা কোয়ান্টিটি দরকার। সেগুলো কি কি? দিক পাশাপাশি হচ্ছিল মান, তাই না? তো এই যে গেল ভেক্টরের প্রকাশ। এরপরে দেখবো চলো বিপরীত ভেক্টর। এই জিনিসটা আমরা দেখছি ভেক্টর দৈর্ঘ্যের ত্রিভুজ বিধি। এই জিনিসটা খুবই কার্যকর, এই জিনিসটা আমরা আরো একবার দেখবো। ভাইয়া কেন আমরা এই জিনিসটা আরো একবার দেখবো? দেখো তো ভাইয়া, তুমি যদি এই জিনিসটা আর আগে ক্লাসে দেখে থাকো, বাট এই ক্লাসে যদি তুমি আরো একবার দেখো, তাতে করে কি তুমি ভুলে যাবে? ডেফিনেটলি না। তো এই ক্লাসে যারা নতুন অডিয়েন্স আছে আমাদের সাথে, তারা এই জিনিসটা কিন্তু জানে না, কারণ এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তুমি যদি আরো একবার দেখো, তাইলে তো তোমার এই জিনিসটা মাথায় খুব সুন্দর মতো গেঁথে যাবে, তাই না? তো চলো আমরা এই জিনিসটা আরো একবার নিজেরা দেখে নেই কিভাবে দেখতে হবে। তো ক্লাসটাকে খুব সুন্দর মতো শেয়ার দিয়ে নাও, যাতে করে আমরা পৌঁছে যেতে পারি সবগুলো স্টুডেন্টের কাছে, তাই না ভাইয়া? সোফার আমরা এগিয়ে যাবো নিজেদের লক্ষ্যের সামনের দিকে ইনশাল্লাহ। আমাদের ধারা যাত্রা থাকবে অব্যাহত ইনশাল্লাহ। তো চলো সোফার এগিয়ে যাই আমরা। পরবর্তী টপিক থাকবে চলো ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বা ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি অ্যাকচুয়ালি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি? তো লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে এই দিক বরাবর চলমান, পি ভেক্টর।
এর সাথে আরো একটা ভেক্টর একই ক্রমে এই দিক বরাবর চলমান কিউ ভেক্টর। প্রথমে আমাদের কাছে ছিল পি ভেক্টর, পি ভেক্টরের শীর্ষবিন্দু এবং অপর যে ভেক্টর কিউ ভেক্টরের পাদবিন্দু, এরা একই ক্রমে চলমান। এর সাথে যদি বিপরীত ক্রমে আরো একটা ভেক্টর গিয়ে যুক্ত হয় বিপরীত ক্রমে, এই যে ভেক্টরটা যুক্ত হয়েছে, এই দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম এবং আদি বিন্দু শেষ বিন্দু কিন্তু সেম, তাই না? এই দিক বরাবর চলছে এবং এই দিক বরাবর গিয়ে চলছে, দুইটা ভেক্টর এই একই ডিরেকশনে চলছে। এই যে ভেক্টর পি এবং কিউ দুইটা একই ডিরেকশনে চলমান এবং বিপরীত ক্রমে আরো একটা ভেক্টর গিয়ে যুক্ত হয়েছে এদের সাথে। বিপরীত ক্রমে যে ভেক্টরটা গিয়ে এদের সাথে যুক্ত হয়েছে তাকে বলা হচ্ছিল লব্ধি ভেক্টর। এটাই প্রকাশ করা হচ্ছিল আর দ্বারা, লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর কি? লব্ধি মানে হচ্ছিল যোগফল ভেক্টর। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এদের যে যোগফল ভেক্টর সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছিল আর ভেক্টর। এই আর কে বলা হচ্ছিল লব্ধি ভেক্টর বা এদের যোগফল ভেক্টর। সোফার বুঝতে পারছি কিভাবে প্রকাশ করা হয়। এই যে পি ভেক্টর, পি ভেক্টর এর সাথে তো এইটা চলমান একই ক্রমে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। বিপরীত ক্রমে যেটা মিলিত হয়েছে ওটা হচ্ছিল এই দুইটার যোগফলের সমান আর ভেক্টর। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে কি হয়, মেইনলি আমরা যে জিনিসটা এবার দেখব যে আমাদের বইগুলোতে, এই যে বইটা আমরা এই মুহূর্তে ইউজ করছি এইচএসসি এসএসসির যে হায়ার ম্যাথ যে বইটা আছে, তো এই বইটাতে অ্যাকচুয়ালি এই ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এরকম একটা ত্রিভুজ থাকে, তো এই ত্রিভুজের মাঝ বরাবর এরকম টান দেওয়া হয়। তো এই ভেক্টরটা এই দিক বরাবর চলমান দুইটা ভেক্টর এবং এটা এদের মাঝ বরাবর চলমান। কথা হচ্ছে যদি এই ত্রিভুজটা এ বি সি এবং মাঝের বিন্দু ডি এবং এফ হয়, তাহলে এই জায়গায় কোনটা কোনটার সমান? দেখো তো, এই এ বি এইটা এই দিক বরাবর চলমান, এরা একই ক্রমে চলমান এবং এই ভেক্টরটা বিপরীত ক্রমে চলমান হয়েছে। তার মানে এই জায়গায় এ ডি প্লাস ডিএফ ইকুয়াল টু কত? এএফ। এএফ এইটা দুইজনের যোগফল, এই যে একই ক্রমে চলমান দুইটা ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে যেটা মিলিত হয় তার সমান, বিপরীত ক্রমে যেটা মিলিত হয় তার সমান। তো আমরা পরীক্ষার হলগুলোতে কি করি, আমি জানি স্টুডেন্ট কোথায় ভুল করে বা কোথায় ধরতে পারে না, সেই জিনিসটা কি দেখো তো, যদি আমরা দুইটা ভেক্টরকে যোগ করাই তাহলে আমরা এই জায়গায় খুব সুন্দর মতো তোমারে বুঝাই দিচ্ছি। তো কোন দুইটা জিনিসকে যদি আমরা যোগ করাইতাম, যদি এক যোগ এক হইতো তাইলে ফলাফল কিন্তু আসতো 2। তার মানে এই দুইটার কিন্তু বড় হয় ফলাফলটা, দুইটার যে কোনো একটার থেকে বড় হয়, এই একের এবং এই একের থেকে এই ফলাফলটা কিন্তু বড় হয়েছে। বাট এই জায়গায় কি হয়েছে, এই দুইটা পি এবং কিউ কে যোগ করাইছে, এদের লব্ধি ভেক্টর আর, এই বাহু এবং এই বাহু এদের সিঙ্গেল সিঙ্গেলের চাইতে কিন্তু এর দৈর্ঘ্য কিন্তু বড়। বাট এই জায়গায় কি হয় দেখো তো, এইটা আর এই বাহু যদি যোগ করাইতাম আমরা তাহলে ডেফিনেটলি এই বাহুটা বড় হইতো, বাট বড় তো হয় নাই, কিন্তু এরা সমান আছে। বাট এটাকে কেন এর সমান ধরতে হবে, এইটাই আসলে অ্যাকচুয়ালি প্যারা। এই জিনিসপত্রগুলো ছোটবেলার জিনিসপত্র তো অনেক বেশি খিসখিস, তুমি যখন বড় হবে তখন এই জিনিসপত্রগুলো তোমার দেখলেই মনে হবে যে ছোটবেলায় আমরা অ্যাকচুয়ালি কি শিখছি, তাই না? তো এই যে এইটাই হচ্ছিল মেইন প্যারা, তোমাকে ওইভাবেই ধরতে হবে ভাই, উপায় নাই, তোমাকে ওইভাবেই ধরতে হবে, কারণ টিচার বইয়ে ওইভাবেই সেটআপ গুলো করে রাখছেন। ওই জায়গায় থেকে আমরা এক্সট্রা কোনো পদক্ষেপ নিতে পারি না, কারণ এইভাবেই ভেক্টর গুলোকে যোগ করাইতে হবে বা রিপ্রেজেন্ট করাইতে হবে। এইগুলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সোফার সবার বোঝা উচিত কিভাবে, লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এই দিক বরাবর গতিশীল, এর সাথে আরো একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, একই ক্রমে চলমান, একটা ভেক্টরের শীর্ষবিন্দু এবং আরো একটা ভেক্টরের পাদবিন্দু, এটা যদি একই ক্রমে চলমান হয় বিপরীত ক্রমে যদি আরো একটা ভেক্টর এদের সাথে যুক্ত হয় সেটা কি আর ভেক্টর। এইটাই হচ্ছিল পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল ভেক্টর আর বা লব্ধি ভেক্টর। এই গেল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এট দ্য সেম টাইম এবার আমরা দেখবো ভেক্টর যোগের সমান্তরিক বিধি। ভাই আমি জানি এই জিনিসপত্র আমি এর আগে তোমারে পড়াইছি, বাট নতুন অডিয়েন্সকে জানানোর জন্য হলে আমাদেরকে এই জিনিসপত্র, কারণ আমরা চাইলে প্রত্যেকটা স্টুডেন্টকে সর্বোচ্চ হেল্প করতে, আর আমরা ওই জিনিসটাকে নিজেদের ভিতরে ধারণ করবো। চলো ভেক্টর যোগের সমান্তরিক বিধিটাকে আমরা এবার একটু দেখে নিই। ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাদের কোর্স কিন্তু রানিং, আর আমরা ভেরি রিসেন্টলি আমাদের সবগুলো কোর্সের লঞ্চিং লাইভ নিয়ে হাজির হবো তোমার সামনে। সবগুলো কোর্সের লঞ্চিং লাইভ নিয়ে হাজির হবো আমরা তোমার সামনে ডেফিনেটলি ইনশাল্লাহ। স্যার আমরা এগিয়ে যাই সামনের দিকে, এরপরে আমরা দেখবো হচ্ছিল
ভেক্টর দৈর্ঘ্যের সামান্তরিক বিধি। তো ভেক্টর দৈর্ঘ্যের সামান্তরিক বিধি কি, লেটস আমাদের কাছে একটা সামান্তরিক আছে, সামান্তরিক, এই যে সামান্তরিক, এটি হচ্ছিল এ বি সি সামান্তরিক, আমরা নামকরণ করি এ বি সি ডি, একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের এবিসিডি অংশ ছিল পি ভেক্টর এবং এই অংশটা হচ্ছিল কিউ ভেক্টর। যদি আমরা এই জিনিসপত্রকে একটু কঠিন না করে সহজ করতে চাই, তাহলে এই জিনিসপত্রগুলোকে মুছে দিতে হবে। তো এই একটা ভেক্টর, এই ভেক্টরের দুইটা, এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা কর্ণ যদি দুইটা বাহুকে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছিল পি ভেক্টর এবং আরো একটা যদি কিউ ভেক্টর হয়, তো এদের যোগফল ভেক্টর বা লব্ধি, এদের কর্ণটাই হবে হচ্ছিল এদের যোগফল ভেক্টর, একদম এই দিক বরাবর চলমান, তাই না? এই যে মাঝ বরাবর যে বাহুটা প্রবেশ করছে একে বলা হচ্ছিল কর্ণ, এরাই হচ্ছিল এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল ভেক্টর। আর এইটাই হচ্ছিল পড়াশোনার মেইন শুরু, এই জায়গা থেকে। চলো এই জায়গায় কি হয়েছে দেখো তো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয়েছিল, আর ভেক্টর। আর কি, আর হচ্ছিল পি এবং কিউ এর যোগফল ভেক্টর, তাই না? কিভাবে হয়েছে দেখো তো, এই দুইটা, একটা সামান্তরিকের দুইটা বাহু পরস্পর, দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয়, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তো এই ভেক্টরটারে বা এই বাহুটারে যদি আমরা সরাই এই পাশে আনতাম, তাইলে তো এটা একটা কিউ বাহু রিপ্রেজেন্ট করে। তো এইটা আর এইটা কিন্তু সেম, যদি আমরা এইটা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, পাশাপাশি এটা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, তাই না ভাইয়া? এটার একটা ত্রিভুজ, পাশাপাশি এইটা আরো একটা ত্রিভুজ, সেম জিনিস। তো সেম ভাবেই কাজ করছে ভেক্টর দৈর্ঘ্যের ত্রিভুজ বিধি এবং ভেক্টর দৈর্ঘ্যের সামান্তরিক বিধি, একই জিনিস দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, চলো তো আমরা একটু ভিজুয়ালাইজিং করি, নিজেরা যদি একবার দেখতাম যে এটা আসলেই কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি এই জিনিসপত্র, এই ভেক্টর এর উপরে যে কাজ করে, এটা তো একটা বল কাজ করে, এই পি এবং কিউ দুইটাই তো বল, অ্যাপ্লাইড ফোর্স, এই বল। এই জিনিসপত্র তুমি বড় হলে, একটু বড় হও, এই ফেসের সাথেই তোমার সাথে দেখা হচ্ছে, ব্যাক টু ব্যাক, ফেস টু ফেস দেখা হচ্ছে। তোমার এখন আমি যা পড়াচ্ছি এই জিনিসপত্র কিছুই না, এরপরে তুমি যা শিখবে তা অলৌকিক। এই জায়গায় তোমার কি আছে, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, সমতলীয় ভেক্টর, কিছুই নাই। এই যে সমান্তরাল ভেক্টর, সমতলীয় ভেক্টর অধ্যায়ের নাম ভাইয়া ভেক্টর ক্যালকুলাস, তোমার আছে এই জায়গায় ভেক্টর ক্যালকুলাস। তো তুমি যখন বড় হবে তোমাকে কি শিখতে হবে, এই জিনিসপত্রগুলো হুদাই ফাও জিনিস, তোমাকে শিখতে হবে ভেক্টর ক্যালকুলাস। আই partial derivative with reference x plus j partial derivatives with reference y plus k partial derivatives with reference z। এর কি বলা হয়েছিল, নেবলা অপারেটর। নেবলা নামের একটা অপারেটর আছে। তুমি এরপরে তুমি শিখবে ছিল কার্ল, ডাইভারজেন্স, তোমাকে দেখাইতে হবে, বলো তোমাকে প্রমাণ করতে হবে যে ফিল্ডটা ইরিটেশনাল বা অগুণনশীল বা ঘূর্ণনশীল, এই জিনিসপত্রগুলো তোমাকে দেখাইতে হবে। সলিনয়েডাল, তোমাকে ডাইভারজেন্স দেখাইতে হবে। তোমারে আমি এই ফাও জিনিসপত্র শিখাচ্ছি, এইগুলো যদি তুমি না পারো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা হবে, কারণ এই জায়গায় থেকে অনেক জিনিসপত্র দেখতে হবে তোমাকে, যেমন ডাইভারজেন্স আছে, কার্ল আছে, পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স বলে বেশ কিছু সিগনিফিকেন্স আছে। যে পজিটিভ ডাইভারজেন্স কি, লেটস সে তোমার হাতে একটা হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক। তো হ্যান্ড মাইক কি করে, পজিটিভ ডাইভারজেন্স, কারণ এই জায়গায় থেকে ফিল্ড লাইন গুলো সরায়া যায়, ফিল্ড লাইন গুলো কি সরায়া যায়, পজিটিভ ডাইভারজেন্স না, ফিল্ড লাইন গুলো সরায়া গেছে, এটা হচ্ছিল পজিটিভ ডাইভারজেন্স। যদি নেগেটিভ ডাইভারজেন্স হয়, অনেকটা ফানেল বা কর্কের মতো, ফানেল বা কর্কে কি হয়, এই যে ফিল্ড লাইন গুলো ন্যারো ডাউন করে বা চেপে আসে, অনেকটা জাস্ট লাইক তোমার স্কুল যখন ছুটি দেয় তখন তোমরা সবগুলো ফ্রেন্ড যখন একই জায়গায় দিয়ে বের হতে যায় স্কুলের গেটে, তো এই জায়গায় কি হয়, গ্যাদারিং পেতে যায় না, এই জায়গায় ঘনত্ব বেড়ে যায়, সকলেই একসাথে চলে আসে, ওই জায়গায় ঘনত্ব বেড়ে যায়। যদি ঘনত্ব বাড়ে তাহলে প্রেসার কি বাড়ে, তাই না? তো আর এই জায়গায় কি হয়েছে, ফিল্ড লাইন গুলো সরায় গেছে, যখন তোমরা রাস্তায় বের হও তখন সবাই সব দিকে সরায় দাও, তার মানে কি ওই জায়গায় ডাইভারজেন্স হয়েছে পজিটিভ, ঘনত্ব কি হয়েছে, কমছে, আর এই জায়গায় কি হয়েছে, ঘনত্ব বাড়ছে। আর কখন সেটা সলিনয়েডাল হয়, অনেকটা জাস্ট লাইক আরএফএল পাইপ। আরএফএল পাইপ যদি তুমি চিন্তা করো, এর যে কোন জায়গায় কি চাপা আছে, নাই তো, যে পরিমাণ ফিল্ড লাইন গুলো যেভাবে আসে ঠিক সেম ভাবে
চলে যায় একদম, না ফিল লাইন গুলো ন্যারো ডাউন করে না হোয়াইট ডাউন করে, একদম স্ট্রেট লাইন বরাবর যায়। এই যে ফাংশন এর বলা হচ্ছিল সলিনয়েডাল, যে পরিমাণ আসে অনেকটা জাস্ট লাইক কারশফের কারেন্ট ল এর মতো, আগত এবং বিগত কারেন্টের মোট যোগফল শূন্য থাকে, তাই না? কারশফ কারেন্ট ল, এরপরে আমরা শিখবো কেবিএল কেসিএল, ওইগুলো এই জায়গায় তোমার নাই, তুমি কেবিএল কেসিএল এই জায়গায় নাই, ওইগুলো লেফারালে লাভ নাই। তো চলো আমরা এগিয়ে যাই। এই দেখলাম হচ্ছিল আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি না সামান্তরিক বিধি, কিভাবে ভেক্টরকে যোগ করতে হয়। সোফার বুঝতে পারছো এর সিগনিফিকেন্সটা আসলে কি, কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে ভেক্টর যোগের সূত্র। তো লেটস সে তোমার দুই বন্ধু যদি একটা বলকে শর্ট করে এট এ টাইম কিক করে, লেটস সে আমাদের কাছে একটা বল আছে, তো দুই বন্ধু দুই দিক বরাবর থেকে শর্ট করছো, এই দিক বরাবর মারছে এক ফ্রেন্ড, আবার এই দিক বরাবর আরো একটা ফ্রেন্ড। এই যে শর্ট ফুটবলকে তুমি শর্ট দিছো, ডেফিনেটলি এই জায়গায় একটা বল প্রয়োগ করছো এফ, তো এই এফটাকে যদি আমরা কিউ ধরতাম, কিউ পরিমাণ বল প্রয়োগ করছো, এবং এই দিক বরাবর তুমি তোমার ফ্রেন্ড এই দিক বরাবর মারছে, আর তুমি এই দিক বরাবর মারছো, তুমি মারছো একটা এফ বলে, এফ একটা ভেক্টর রাশি, তো এইটাকে আমরা ধরবো কি পি, পি ভেক্টর। তো বল অ্যাকচুয়ালি কোন দিক যাবে, এই দিক যাবে নাকি তোমার এই দিক যাবে? এই যে ভেক্টর আমরা কিন্তু এটা প্রকাশ করছিলাম, রিপ্রেজেন্ট করছিলাম পি দ্বারা, আর এই দিকের অংশটা ধরছিলাম আমরা কি কিউ। এই পি দিক বরাবরও যাবে না বল, কিউ এর দিকের যাবে না বল, বল অ্যাকচুয়ালি যাবে কোন দিক, পি এবং কিউ এর মাঝামাঝি, এই দিক বরাবর যাবে বলটা। বুঝতে পারছো? তুমি এবং তোমার ফ্রেন্ড যখন অ্যাকচুয়ালি ফুটবল খেলতে গেছে, দুইজন যখন শর্ট করছে এট এ টাইম, বলটা কি তোমার বলের দিকে গেছে নাকি ও যে দিক মারছে সেই দিক গেছে? ডেফিনেটলি না, বল ওই দিকও যায় না এই দিকও যায় না, বল এই দিক বরাবর গেছে। চলো তো আমরা একটু ভিজুয়ালাইজিং করে দিই। এই বলটাই যদি আমরা দুই দিক থেকে শর্ট করতাম, দুই দিক থেকে এট এ টাইম ক্লিক করতাম, তাহলে কি হইতো? বল এই দিক বরাবর যাইতো, না এই দিক যাইতো, না এই দিক যাইতো, বল কি হইতো? বল একেবারে এই দিক বরাবর যাইতো, দুই দিক বরাবর যাইতো। এই যে ভেক্টর, এইটাই হচ্ছে হলো কর্ণ বরাবর। যদি আমরা দুই দিক বরাবর বল প্রয়োগ করি, তাহলে বল এদিকেও যায় না এই দিকেও যায় না, এদের মাঝ বরাবর যায়, এবং কত কোণে যায়। এই যে কোণ, এই কোণটা বের করাও তোমাকে শিখতে হবে। তো এই কেসগুলোতে আসলে কোণ বের করার কোনো ফাংশন নাই, তো এর বড় হলে তুমি শিখতে পারবে যে কিভাবে কোণগুলো বের করতে হয়, আর ডেফিনেটলি আমরা শিখাবো তোমাকে এই জিনিসপত্রগুলো। এই গেল ভেক্টর যোগের সমান্তরিক বিধি। চলো আমরা এগিয়ে যাই আরেকটু সামনে। পরবর্তী টপিক থাকবে আমাদের হচ্ছিল ভেক্টরের বিয়োগ। তো ভেক্টরের বিয়োগ সম্ভবত আমরা এর আগে শিখেছি, ভেক্টর কিভাবে বিয়োগ করতে হয়। যদি আমরা ভেক্টরকে বিয়োগ করতে চাই, তো লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে এই দিক বরাবর ভেক্টর, চলো মানে এটা ছিল বিয়োগ। ভেক্টর বিয়োগ অনেকটা ভেক্টর যোগের এক্সাম্পল। যদি এটা পি ভেক্টর হয়, তো এই ভেক্টরকে যদি আমরা একদম 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা সরল কোণ, এই যে কোণ, এই কোণটা কত? 180 ডিগ্রি বা পাই, পাই এর সমপরিমাণ কোণে ঘুরায় দেই, তাইলেই যে আমরা যে ভেক্টরটা পাই এর বলা হচ্ছিল বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর। কিউ অপোজিট, সরি এটাই তো আমরা পি ভেক্টর নিছি, পি অপোজিট ভেক্টর। অপোজিট মানে কি? নেগেটিভ, ঋণাত্মক ভেক্টর। ওটা যদি আমরা পাই এর সমপরিমাণ কোণে ঘুরাই দেই, আর রিভার্স করি, একদম রিভার্স করি, এর পরে যে ভেক্টরটা আমরা পাই এর বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। অ্যাকচুয়ালি অনেকে এইভাবে প্রকাশ করে, লেটস এই দিক বরাবর গতিশীল একটা ভেক্টর, তোরে যদি আমরা ঘোরায় দেই, তাইলে যে ভেক্টরটা আমরা পাই তারই তো বলা হচ্ছিল পি ভেক্টর, নেগেটিভ ভেক্টর। তো এটা যদি পি ভেক্টর হইতো, ঘোরায় দেওয়ার পরে যে ভেক্টরটা পাইছি ওইটা হচ্ছিল পি এর অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। সো ফার ক্লিয়ার? অ্যাকচুয়ালি প্রকৃত সঠিক কোনটা? অ্যাকচুয়ালি দুইটাই ঠিক, বাট এইটা হচ্ছিল সব থেকে বেশি কার্যকর। যদি তুমি একদম ওই ভেক্টরটাকে ঘোরায় একদম ইনভার্স করো বা রিভার্স করো, এরপরে যে ভেক্টরটা আমরা পাই ওরে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। তো ভেক্টর কিভাবে যোগ করে? ওই যে ভেক্টর যোগ করার নিয়মের ভিতরে এইটা অ্যাকচুয়ালি খাটে না, খাটে কোনটা? এইটা। কিভাবে ভেক্টরকে যোগ বিয়োগ করাইতে হয়? তো লেটস এই দিক বরাবর একটা গতিশীল ছিল ভেক্টর পি ভেক্টর, এবং এই দিক বরাবর আরো একটা ভেক্টর ছিল, এটা ছিল কিউ ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এবং এদের মাঝের কোণ যদি আলফা হইতো অথবা থিটা, তোমার যেটা মনে চাই তাই নাও। যে ভেক্টরকে আমরা যোগ করাবো বিয়োগ করাবো, দেখো তো এই যে এই জায়গায় থেকে আমরা কি বিয়োগ করাইতে চাইছি? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তো ডেফিনেটলি
দুইটা ভেক্টরকে যদি আমরা বিয়োগ করাই তাহলে এদের বিয়োগফল আরো একটা ভেক্টরকে প্রকাশ করে, সেটা হচ্ছে আর ভেক্টর বা লব্ধি ভেক্টর। তো এই যে ভেক্টরকে আমরা বিয়োগ করাবো তারে আমরা ঘোরায় দিয়ে যোগ করাবো। আমরা উপরে একটু খুব সুন্দর মতো লিখে ফেলি, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। আর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। তো এই যে এই জায়গায় কিউ কে আমরা মাইনাস করব, তো আমরা বিয়োগ করব। তো এই কিউ কে আমরা সাদায় লিখতে পারি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত, আর ভেক্টর। আর তাই না, আর কি লব্ধি ভেক্টর। তো যারে আমরা বিয়োগ করাচ্ছি তাকে আমরা ঘোরায় দিয়ে যোগ করাবো। এই বিয়োগ মানে কি, ইনভার্স ভেক্টর, বিপরীত ভেক্টর, রিভার্স। তো এর যদি আমরা রিভার্স করি, এই যে ভেক্টর এর যদি আমরা রিভার্স করি, কোন দিক বরাবর একটা ভেক্টর আসবে, এই দিক বরাবর। এই যে কোণে আমরা ঘোরায় দিছি এর কি বলে, সরল কোণ বা 180 ডিগ্রি, তাই না। তো এর পরে যে ভেক্টরটা ফর্ম করবে, এদের কর্ণ বরাবর যেটা আসবে, সরি ভাইয়া, এর মাঝ বরাবর দিয়ে যে কর্ণটা প্রবেশ করবে, এই যে সামান্তরিক যেটা ফর্ম করবে, এবং এই সামান্তরিকের কর্ণ বরাবর যে ভেক্টরটা আসবে, এইটাই হচ্ছিল এদের যোগফল ভেক্টর বা লব্ধি ভেক্টর। আর যেটাকে আমরা ঘুরায় দিয়েছি ওইটা কি হয়েছে, রিভার্স করছি, ওইটা ছিল নেগেটিভ কিউ ভেক্টর বা কিউ এর অপোজিট ভেক্টর। এইবার যে ভেক্টরটা আমরা পাইছি, এই যে পি এর যোগফল, পি এবং কিউ এর যে যোগফল, সেইটাই হচ্ছে এদের লব্ধি ভেক্টর। আর তো ভেক্টর কিভাবে যোগ করে, অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো সম্ভবত তোমার এই জায়গায় নাই। ভেক্টরের যোগ আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, ছোট হাতের না বড় হাতের, কিউ কস আলফা। আলফা কি, আলফা ছিল এদের মাঝের কোণ, বাট এই জায়গায় কি কোণটা অ্যাকচুয়ালি আলফা আছে, ডেফিনেটলি না। এই কোণটা কত, থিটা। আর এই থিটা কত, 180 মাইনাস আলফা। এই কোণটা কত, থিটা। এটা কি পি ভেক্টর। তো এই থিটা তো কত, এই পুরো কোণটা এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, আলফা। তাহলে এই কোণটা কত, থিটা। থিটা ইজ ইকুয়াল টু কত, 180 মাইনাস আলফা। এই পেয়ে যাবো আমরা থিটা। তো তুমি যদি এই আলফা এর জায়গায় বসাইতে থিটা, থিটা এর জায়গায় বসানোর দায়িত্ব কত, 180 মাইনাস আলফা। তো আমরা এই যে ভেক্টর যোগে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোণটাকে ঘোরায় দেব, ঘোরায় দিলেই আমরা ওই যোগের মতো করে বের করলে পরেই পেয়ে যাবো হচ্ছে আমরা ভেক্টরের বিয়োগ। সোফার এই গেল ভেক্টরের বিয়োগ, ক্লিয়ার। সমান্তরাল ভেক্টর নামে একটা জিনিস আছে, এটা এমসিকিউ তে বেশ যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা টপিক, এমসিকিউ তে বারবার আসে যে সমান্তরাল ভেক্টর কাকে বলে। এইবার আমরা দেখবো হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর সমান্তরাল ভেক্টর বা এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি। তুমি কিন্তু জানো যে একটা ক্লাস নেওয়ার জন্য কতটা বেশি প্যারা নিতে হয় একজন স্টুডেন্টকে। তো কি করতে হয়, এই সবগুলো টপিক ওভারঅল ধরে ধরে লিখতে হয়, পাশাপাশি কোন কোন জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট এই সব জিনিসপত্রগুলোকে খুঁজে বের করতে হয়। দেন কোন জিনিসপত্রগুলোকে কিভাবে পড়াইলে স্টুডেন্ট খুব সুন্দর মতো না ধরতে পারবে এই জিনিসপত্রগুলোকে নিজেকে বারবার প্র্যাকটিস করতে হয়, তাই না। কিভাবে পড়াইলে পরে স্টুডেন্ট খুব সহজে সেটাকে বুঝতে পারবে। এই সবগুলো পরিশ্রম কিন্তু ভাই তোমার জন্য। আর এই সবগুলো পরিশ্রমের পিছনে যাই কে, মা বাবার স্বপ্ন পূরণের একমাত্র যাত্রায় আমরা, তাই না ভাই। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ভাই তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি তোমার ফ্রেন্ডকে জানিয়ে দিতে হবে যে আমরা কিন্তু আছি তোমাদের পাশে, সহযোগিতার হাত বাড়িয়ে। কেন ভাইয়া দেখো তো, আমি যদি তোমার সহযোগিতার জন্য বা তোমার পাশে দাঁড়াইতে পারি এই সময়ে, তুমি কেন পারবে না, অবশ্যই পারবে। আর আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ম্যান কিন্তু যথেষ্ট সুন্দর, এরা সকলেই একে অপরের সহযোগী হিসাবে কাজ করে। আর আমরা ওই অ্যাপ্রোচটাই ধারণ করবো নিজেদের ভিতরে, তাই না ভাই। আসলে আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর হওয়ার জন্য বেশ কিছু ডিরেকশনকে মেনে চলতে হয়। তো সমান্তরাল ভেক্টর হওয়ার জন্য তিনটা প্যারামিটার মেনে চলতে হয়। প্রথম শব্দ হচ্ছিল মান একই হতে হবে, মান, সরি সমান্তরাল ভেক্টর না, যদি সমান ভেক্টর হইতো তাইলে মান একই হইতো। বাট সমান্তরাল ভেক্টর কি, তো লেটস সে এই দিক বরাবর একটা ভেক্টর আছে পি ভেক্টর,
সমান্তরাল হতে হলে এই ভেক্টরের সেম এই ডিরেকশনেই চলতে হবে। যদি এই দিক বরাবর চলতো, এই দিক বরাবর চলতো, তাইলে কি সমান্তরাল হইতো? ডেফিনেটলি না। এই দিক বরাবর যদি আরো একটা ভেক্টর থাকতো তাইলে সেটা সমান্তরাল ভেক্টর। বাট যদি সেটা বিপরীত দিকে গতিশীল হইতো, এই দিক বরাবর হইতো, তাও তো সে সমান্তরাল, বাট দিকটা ভিন্ন। প্রথমে ছিল সে এই দিক বরাবর, আমরা ডিরেকশনটাকে চেঞ্জ করে এই দিক বরাবর দিছি, এখনো তো তারা সমান্তরাল, বাট দিকটা ভিন্ন। হতেই পারে দিক ভিন্ন। সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত কি? তাকে হতে হবে সমান, পাশাপাশি সমান্তরাল, সমান্তরাল হতে হবে, একই দিকে চলমান না, পাশাপাশি একই ডিরেকশনে থাকতে হবে। তো এই জায়গায় থেকে অ্যাকচুয়ালি সমান্তরাল ভেক্টরের ফাংশনটা কি করে, যে টিচার এমসিকিউ সেট করেন, এমসিকিউ তে সেট করেন যে নিচের কোনটি সমান্তরাল ভেক্টর। প্রথমে তোমার কাছে একটা ভেক্টর দিয়ে রাখে, তো এই নিচে অপশনের 3-4টা অপশন তো সেট করেন টিচার, 4টা এ বি সি, এ বি সি, এ বি সি ডি। এই 4টা অপশনের ভিতরে তিনি প্রথমেই সেট করেন তোমারে যেটা দিয়ে রাখবে এই কোশ্চেনে, ওর বিপরীত ভেক্টরটা দিবে। লেটস সে এই জায়গায় দিয়ে রাখছে এবি ভেক্টর, এবি ভেক্টর, ওর বিপরীত ভেক্টর কি? বিএ ভেক্টর, বিএ ভেক্টর। তো এই জায়গায় প্রথমেই বেশ কিছু ইনফরমেশন দিবে, এবি, বিএ, পাশাপাশি বিএ অথবা সিএ, ডিএ দিয়ে রাখছে টিচার। তো এই জায়গায় কথা হচ্ছে যে এমসিকিউ সেট করছেন টিচার যে নিচের কোনটি বিপরীত ভেক্টর। তো এই জায়গায় তুমি দেখো তো এ বি এর বিপরীত ভেক্টর কি? ওটা যদি রিভার্স করে ঘুরাই দাও তাইলে কি হয়? বিএ ভেক্টর, তাই না? উত্তর কোনটা হবে? এই যে বিএ। এইভাবেই অ্যাকচুয়ালি টিচার কোশ্চেন সেট করেন। তো এসএসসি অনেক বেশি টিচার কোশ্চেন অ্যাকচুয়ালি হার্ড করতে পারেন না, কারণ এটা তো নরমাল অ্যাপ্রোচের ভিতরেই পড়ে। তো সেই জায়গাগুলো থেকেই টিচার চিন্তা করেন যে কিভাবে সেট করা লাগবে, এইভাবে রিপ্রেজেন্ট করা লাগবে। এমনিতেও সমতলীয় ভেক্টর এসএসসি টিচার স্টুডেন্টের জন্য একটা ভয় বা আতঙ্কের জায়গা। আমি জানি স্টুডেন্টের জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা চ্যাপ্টার। ওরা বুঝতেই পারে না এগুলো কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, ভেক্টর অ্যাকচুয়ালি কি, তাই না? তো আমি কিন্তু সেই জায়গা থেকেই মাথায় রেখেই দাঁড়াইছি তোমাদের সামনে ভেক্টরটাকে একদম সাইজ করার জন্য, প্রিসাইজ করার জন্য। এর পরবর্তী দিন থেকে তোমার মনে হবে তুমি ভেক্টরের বস, সব পারো। আর আমি তোমাদের এখন যা শিখাচ্ছি এইগুলো পড়ার তালিকায় পড়ে না, তুমি একটু বড় হলেই বুঝতে পারবে যে এইগুলা কি। তাহলে এই গেল ভেক্টরের বিয়োগ, সমান্তরাল ভেক্টর। অবস্থান ভেক্টর নামে একটা শব্দ আছে, এই অবস্থান ভেক্টরটাকে একটু প্রিসাইজ করা উচিত। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টরটাকে মনে রাখবে সবসময় 0,0 বিন্দু থেকে নির্ণয় করতে হয়, 0,0। তো তুমি কিন্তু জানো 0,0 অ্যাকচুয়ালি গ্রাফের কোন পয়েন্টকে ইন্ডিকেট করে? একদম মূল বিন্দু। এই যে পয়েন্ট, এটা বলো হলো 0,0 বিন্দু, 0,0 বিন্দু। তো লেটস সে আমাদের এই যে অবস্থান, গ্রাফের এই অবস্থানে এই যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছিল বি বিন্দু, এই যে ভেক্টর। তো এই ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে, কোন অবস্থানে আছে? এই জায়গা থেকে ডিরেক্ট দাগ টানতে হবে এই দিক বরাবর। এই জায়গায় যে ভেক্টরটা আমরা পাইছি এটা হচ্ছিল বিএ, ও বি। এই যে ভেক্টর, এটি হচ্ছিল ওবি ভেক্টর, ও বি ভেক্টর। এই গেল হচ্ছিল অবস্থান ভেক্টর। পাশাপাশি যদি এই অবস্থানে আরো একটা ভেক্টর থাকতো, এই অবস্থান লেটস সে এটা হচ্ছিল এ ভেক্টর, এ ভেক্টর। তো এই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এই যে 0 বিন্দু থেকে একদম এই অবস্থানে আছে, একই দিক বরাবর আছে, তাই না? এই যে অবস্থানে, একে বলা হচ্ছিল ও এ ভেক্টর। এই যে ভেক্টর এটা হচ্ছিল ও এ ভেক্টর। তোমার আমি আগেই বলছি যে অবস্থান ভেক্টরটা তুমি কিভাবে নির্ণয় করবে? 0,0 বিন্দু থেকে, বিন্দু থেকে নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে 0,0 বিন্দু থেকে নির্ণয় করতে হবে। কিভাবে? এই যে ভেক্টর বি ভেক্টর, এটা অবস্থান অ্যাকচুয়ালি কোথায় আছে? এই 0,0, এটা বলা হচ্ছিল 0,0 বিন্দু অথবা মূল বিন্দুর সাপেক্ষে তোমাকে চিন্তা করতে হবে। তো দেখো তো বি ভেক্টরটা কোথায় আছে? এই 0 থেকে বি অবস্থানে আছে, তার মানে 0 বি, তার মানে কি 0 বি, ও বি। এই যে ভেক্টর, এটা হচ্ছে এর অবস্থান ভেক্টর। পাশাপাশি ও এ, এই ও থেকে ও এ, এই যে ভেক্টরটা এটা অ্যাকচুয়ালি ওই দ্বারা প্রকাশ করা হয়,
অথবা 0,0 থেকে শুরু হয়, এদেরকে ও দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ওএ ভেক্টর, তাই না? তো এই যে এই বিসি ভেক্টর এই দিক বরাবর যদি তুমি আর একটা গতিশীল করতে, তাহলে এই যে ভেক্টর একে বলা হচ্ছিল সরণ ভেক্টর। এরপরে আমরা যেটা পাইছি এটা বলা হচ্ছিল সরণ ভেক্টর, সরণ ভেক্টর। এই সরণ ভেক্টরটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে নির্ণয় করব? ত্রিভুজ বিধি মারো, ত্রিভুজ বিধি আর সামান্তরিক বিধি কিন্তু সেম। তো এই দেখো তো এরা এই দুইটা ভেক্টর একই ডিরেকশনে চলমান, পাশাপাশি এটা কিন্তু বিপরীত ক্রমে মিলিত হয়েছে, তাই না? এই যে ওএ অথবা ওবি প্লাস বি এ, এই দুইটা ভেক্টর কিন্তু একই ক্রমে চলমান, বিপরীত ক্রমে মিলিত হয়েছে কোনটা? এই যে ওএ ভেক্টরটা, ওএ ভেক্টরটা বিপরীত ক্রমে মিলিত হয়েছে, ওএ, তাই না? যদি দরকার আমরা কি বি এ ভেক্টরটা আমরা বের করব, বি এ, যদি বি এ ভেক্টরটা আমরা বের করতে চাই তাহলে ও এ ভেক্টর থেকে ও বি ভেক্টরটা বিয়োগ করলেই তো আমরা ওই ভেক্টর পেয়ে যাই, ও এ মাইনাস হচ্ছিল কি ও বি। এই যে আমরা এখন পেয়ে গেছি কিন্তু হচ্ছিল বি এ ভেক্টর। এই বি এ ভেক্টর হচ্ছিল সরণ ভেক্টর, আর এই যে ও বি এরা হচ্ছিল অবস্থান ভেক্টর, ও এ এরা হচ্ছিল অবস্থান ভেক্টর, আর বি হচ্ছিল সরণ ভেক্টর। এই সব কিছু আমি তোমারে কিন্তু শিখায় রাখছি কিভাবে অ্যাকচুয়ালি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, ভেক্টর কিভাবে বিয়োগ করা হয়, সমান্তরাল ভেক্টর, অবস্থান ভেক্টর, এটা আমি তোমাদের শিখাইছি। তোপার বা তুমি কিন্তু গুড গাইস, আমি জানি আমার প্রত্যেকটা স্টুডেন্ট গুড গাইস, আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গুড গাইস, প্রত্যেকেই সুন্দর। তো তোমার দায়িত্ব কিন্তু খুব বেশি দায়িত্ব ক্লাসটাকে শেয়ার করে দেওয়া এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কিন্তু আছি তোমাদের পাশে। চলো পুরোটা সময় ধরে থাকবো আমরা ইনশাআল্লাহ। হয়ে গেল অবস্থান ভেক্টর। সোফার বুঝতে পারছি ক্লিয়ার কিভাবে কাজ করে? তো 0,0 বিন্দু এইটাকে ও বিন্দু ধরছি আমরা, ও বি, এই যে বরাবর যে ভেক্টরটা চলছে এটা বলা হচ্ছিল ও বি ভেক্টর। তো এই ভেক্টর গুলো অ্যাকচুয়ালি কিভাবে প্রকাশ করা হয়? এই যে ও বি আমরা ভেক্টরটা যে লিখছি ও বি, তো এই ও বি প্রকাশ করা হচ্ছিল বি ভেক্টর মাইনাস হচ্ছিল ও ভেক্টর, এইটাই হচ্ছিল এর অবস্থান ভেক্টর, বি ভেক্টর মাইনাস ও ভেক্টর। এই যেটা পরে থাকে ওইটার থেকে বিয়োগ করাইতে হবে কোনটা? যেটা আগে থাকে ওইটা, মানে পরে থাকে মানে এইটা হচ্ছিল ফাইনাল পয়েন্ট, ফাইনাল বিন্দু। আর এই যে শুরুতে যেটা থাকে এটাকে বলা হচ্ছিল ইনিশিয়াল পয়েন্ট, বা আদি বিন্দু। তো যদি আমরা অবস্থানকে নির্ণয় করতে চাই তাইলে শেষ মাইনাস আদি করলেই তো আমরা অবস্থানটা পাই, সে কোন অবস্থানে ছিল। তো ওইটাই, এইটাকে প্রকাশ করা হচ্ছিল ও বি ইকুয়াল টু হচ্ছিল বি মাইনাস ও, এইভাবেই প্রকাশ করা হচ্ছিল অবস্থান ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। তুমি বড় হলে এই জায়গাগুলো থেকে তুমি যে জিনিসপত্রগুলো খুব সুন্দর মতো শিখতে পারবে, যেমন ধরো যে ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, যেমন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি হয়? এ বি সাইন থিটা, এটা গ্যাপ না, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। বাংলাদেশের বইগুলোতে অ্যাকচুয়ালি ইটা ক্যাপ দেওয়া হয়, ইটা ক্যাপ। তো মেইনলি এই জায়গায় বাংলাদেশ কেমনে যে ইটা ক্যাপ পাইছে ভাই এটা আমি জানি না, আই ডোন্ট নো। ইটা ক্যাপ কেমনে পাইছে বাংলাদেশ, যারা বই লিখছেন জানি না, এরা কপি করতে খুব ভালো পারে, কখনোই বুঝতেই পারি না এদেরকে নিয়ে যে এরা অ্যাকচুয়ালি কি কাজটা করেন। তো বই লেখার সিদ্ধান্তগতভাবে এরা একজন আর একজনকে দেখে কপি করে, বাট কখনো এরা নিজেরা চিন্তা করে না এই জায়গায় কেন তারা ইটা ক্যাপ রাখছেন। এই জায়গায় মেইনলি হওয়া উচিত ছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কি এ বি সাইন থিটা এন ক্যাপ। এই এন দ্বারা কি বোঝাইতো? এন হচ্ছিল দিক, এই ভেক্টরের দিক প্রকাশ করতো, দিক এন ভেক্টর। বাট এরা প্রকাশ করা হচ্ছিল ইটা ক্যাপ দ্বারা। এটা বাংলাদেশের টিচারদের ব্যর্থতা, যারা বই লেখেন অ্যাকচুয়ালি। বাট আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ কোনটা হয়েছিল? এন দিক ভেক্টর। অ্যাকচুয়ালি বাংলাদেশের বইগুলোতেও সম্ভবত পূর্বের জিনিসপত্রগুলো ওইভাবেই ছিল, বাট বাংলাদেশ তো মানুষ তো বেশি বোঝে, এই এন দিয়ে রাখছে, ওই ভাবছে যে একটু বাড়ায়া দেই, করে ফেলাইছে এইটা।
ধীরে ধীরে একজনের কাছে আর একজনের কাছে গেছে, এই টেংরিটা একটু একটু বাড়ছে, বাড়তে বাড়তে এন থেকে এইটা করে ফেলছে এরা। এরা কি করে আল্লাহ জানে। চলো এবার আমরা বেশ কিছু এক্সাম্পলটাকে আগে দেখে নেই। তো প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটা হচ্ছে হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখা সমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। ওকে, তাহলে আমরা এই জিনিসপত্রগুলোকে মুছে দিয়ে একটু খুব সুন্দর মতো এগিয়ে যাই সামনের দিকে। তো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো, এই যে প্রমাণগুলো অ্যাকচুয়ালি আসবে সবগুলো ভেক্টর পদ্ধতিতেই প্রমাণ করতে হবে। তো টিচার কি বলছেন যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলো সন্নিহিত বাহুগুলো মধ্যবিন্দু সংযোগ রেখাসমূহ মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। সামান্তরিক উৎপন্ন করে। কোশ্চেনটা আমরা আরো একবার পড়ি যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। কোন চতুর্ভুজ মানে কি, যার চারটা বাহু আছে, চারটা কোণ আছে। চতুর্ভুজ যদি আমরা একটা ড্র করি, তো লেটস সে এই অবস্থানে আমাদের কাছে একটা চতুর্ভুজ আছে। চারটা চতুর্ভুজের পদ্ধতিতে প্রমাণ করে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু, এই সন্নিহিত বাহু কোণগুলো, এই প্রত্যেকটা বাহুকে বলা হচ্ছিল সন্নিহিত বলে, এদের মধ্যবিন্দু, এদের সবগুলোর মাস পয়েন্টকে ইন্ডিকেট করো। মাস পয়েন্ট, এই সবগুলোর মাস পয়েন্ট দ্বারা গঠিত মধ্যবিন্দুর সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোগ রেখাসমূহ একটি সামান্তরিক উৎপন্ন করে। হ্যাঁ, ডেফিনেটলি সামান্তরিক উৎপন্ন করবে। এদেরকে যদি আমরা মেলায় দেই তাইলেই তো এরা একটা সামান্তরিক ফর্ম করে। এরা কিন্তু একটা সামান্তরিক ফর্ম করছে। তো এই যে চতুর্ভুজ, তুমি এই চতুর্ভুজের যদি নামটা দিতা এ বি সি ডি, লেটস সে চতুর্ভুজের সবগুলো অংশের নাম আমরা দিয়েছি এ বি সি ডি, এবং যে যে অংশ এরা ছেদ করছে এই পয়েন্টগুলোর যদি আমরা নাম দিতাম, লেটস সে এই অংশটার যদি নাম দিতাম আমরা হচ্ছে ডি ই এফ, এরা কি কি নাম দিয়েছে পি কিউ আর এস, পি কিউ, তুমি যে কোনো নাম দিতে পারো, পি কিউ আর এস, যে কোনো নাম তুমি দিয়ে রাখতে পারো। এইবার কথা হচ্ছে এই ভেক্টর গুলো কোন দিক বরাবর চলমান, এই দিক বরাবর গতিশীল, এই দিক বরাবর গতিশীল, এই দিক বরাবর গতিশীল এবং এই দিক বরাবর গতিশীল। এবং যে কোনো দুইটা নিয়ে কাজ করো, এই সমান্তরাল, এই দিক বরাবর সমান্তরাল, কারণ সমান্তরিকের দুইটা বাহুকে সমান এবং সমান্তরাল, যদি এই দিক বরাবর নিতে সমান্তরিক, তাহলে কি হইতো, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল হইতো, এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল হইতো, সমান এবং সমান্তরাল হইতো। আমরা নিছি যদি সমান এবং সমান্তরাল নেই, চলো তো এই যে অংশটা নিছে এই পুরো বাহুটা এ বি, এ এবং বি,
এই পুরো যে বাহুটা রিপ্রেজেন্ট করছে এটা আমরা একটা ছোট্ট একটা অংশ দ্বারা প্রকাশ করাই এ, স্মল এ। এবং এই বি এবং সি এই যে বাহু এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে স্মল বি। ডি এবং সি এবং ডি এটাকে আমরা প্রকাশ করি স্মল সি দ্বারা। এবং ডি এবং এ এটাকে প্রকাশ করি আমরা স্মল ডি দ্বারা। যদি আমরা প্রকাশ করি সুবিধার্থে, তা না হলে আমাদেরকে অনেক বড় বড় জিনিসপত্র হিসাব করতে হবে। এ বি ইকুয়াল টু কত, এ বি সি ইকুয়াল টু হচ্ছে স্মল বি, তারপরে সি ডি ইকুয়াল টু হচ্ছে স্মল সি, আর ডি এ ইকুয়াল টু হচ্ছে স্মল ডি। এদেরকে আমরা ধরে নিছি। তো কথা হচ্ছে আমরা এই কিভাবে প্রমাণটা আনবো, তো তুমি এই ত্রিভুজ আর এই যে ত্রিভুজ এই দুইটা ত্রিভুজকে সমান দেখাইতে পারলেই তো কাজ শেষ। ওই দুইটা ত্রিভুজকে তুমি সমান দেখিয়ে দাও। তো চলো তো এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সমান দেখাইতে চাই, ওই যে ভেক্টরের ত্রিভুজ বেদিটাকে মেরে দাও। দেখো তো এই দুইটা ভেক্টর একই দিকে চলমান না, এই দিক এবং এই দিক বরাবর চলমান, এবং বিপরীত ক্রমে এই বেটা মিলছে। তো এই ত্রিভুজ বেদিটাকে যদি তুমি মারতে তাহলে কি হইতো, পি বি পি বি প্লাস বি কিউ, পি বি প্লাস বি কিউ, বি কিউ ইকুয়াল টু কত হইতো, পি কিউ, পি কিউ। এবার বুঝতে পারলে বিষয়টা কিভাবে হয়েছে। এটা হচ্ছে ত্রিভুজ বিধি। আমরা কিন্তু মাত্র এই জিনিসপত্রগুলো শিখছিলাম যে কিভাবে কাজ করে ত্রিভুজে। এই দিক বরাবর একটা অংশ চলছে এবং এটা যদি পি ভেক্টর হইতো, তো এর সাথে যদি একই ক্রমে আরো একটা ভেক্টর চলে কিউ ভেক্টর, এবং বিপরীত ক্রমে যদি আরো একটা ভেক্টর আর এদের সাথে যুক্ত হয়, আর হচ্ছে এদের লব্ধি ভেক্টর, এদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এদের যোগফল ভেক্টর কোনটা হইতো, আর ভেক্টর। সেম জিনিস হয়েছে এই যে পি বি, এটাকে তো আমরা এই যে পি ভেক্টর ধরছি, তাই না, ওই জায়গার মতো হতো। এই জায়গায় জীবনটাকে একটু কঠিন করা হয়েছে। কিভাবে, এই যে অংশ ধরা হয়েছিল পি, এই অংশকে ধরা হয়েছিল বি, এবং এই অংশকে ধরা হয়েছে কিউ। এই যে পি কেই ধরা হয়েছিল পি বি, এই জায়গায় পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হচ্ছিল পি বি প্লাস কিউ ইকুয়াল টু দেখো তো বি কিউ, বি কিউ, আর এই আর ইকুয়াল টু কত, এই আর ইকুয়াল টু কত, পি কিউ, তাই না। এই জীবনটাকে কঠিন করা হয়েছে। তো এই জায়গায় থেকে যদি তুমি সহজ করতে চাইতে তাইলে এই শর্ট ফর্মুলাটা দাঁড়াইতো। এইটাকে কঠিন করা হয়েছে জীবনটাকে এইভাবে। স্টুডেন্ট টিচার আসলে অ্যাকচুয়ালি স্টুডেন্টকে এইভাবেই ধরা খাওয়ায়। কেন এইভাবে ধরা খাওয়ায়, এইভাবে যখন টিচার সেট করে অঙ্ক, তখন তো স্টুডেন্ট অনেক বড় দেখে ভয় পায়, এই কি হয়েছে না হয়েছে এমনি কোনে খুঁজে পাবে এই জিনিসপত্রগুলো। বাট ওই জিনিসপত্রগুলো কিন্তু পি প্লাস কিউ ইকুয়াল টু আর, পি প্লাস কিউ ইকুয়াল টু আর, সেম জিনিসই কিন্তু আমরা এই জায়গায় পেয়ে গেছি। এই গেল প্রথম একটা টপিক আমরা পেয়ে গেছি, তাই না। একটা অলরেডি ডান, এটাকে তুমি ধরে রাখতে পারো 1 নম্বর সমীকরণ। এইবার যদি তুমি এইটাকে নিয়ে কাজ করতে, এই ত্রিভুজ, এই জায়গায় তুমি লিখে দেবে কোন কোন ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি। ত্রিভুজ পি বি কিউ, পি বি কিউ এ, পি বি কিউ এই জিনিসটা আইছে। এইবার যদি তুমি দেখতে ত্রিভুজ আর ডি এস, ত্রিভুজ আর ডি, ও বেটা আর ডি এস এ, ত্রিভুজ আর ডি এস এ কি হইতো দেখো তো, এরা কিন্তু একই ক্রমে চলমান, এই দিক পাশাপাশি, এটা ওই সেম জিনিস, পুরোটাই একবারে যোগ হয়েছে। এই দিক বরাবর আসছে, এই দিক বরাবর, এই রে এটা কিন্তু পুরোটাই একই দিক বরাবর চলমান। তার মানে কি হয়েছে, আর ডি প্লাস ডি এস ইকুয়াল টু কত হইতো, সরি প্লাস হয়তো হচ্ছিল এস আর ইকুয়াল টু কত, 0। এই সবগুলো সমীকরণ কিন্তু 0 দাঁড়াইতো। তো তুমি যদি এই জায়গায় থেকে দরকার কোনটা, এইটা বের করতে, এইটাই তো বের করব আমরা, দুইটাকে সমান্তরাল বের করব। যদি এই এস আরটাকে আমরা বের করতাম, এস আর ইকুয়াল টু কত হইতো দেখো তো, এস আর ইকুয়াল টু কত হইতো, এই পুরোটাকে যদি তুমি সমীকরণ ওই পাশে নিয়ে দাও তাহলে এইটা কি আছে, পজিটিভ। তো পজিটিভকে যদি সমীকরণ ওই পাশে নেওয়া যায় তাহলে ডেফিনেটলি সেটা নেগেটিভ হবে। তো নেগেটিভ আর ডি প্লাস ডি এস, তাই না। সুপার, দেখছো তো এরা দুইজন কিন্তু দুইটার বিপরীত হয়েছে। এস আর ইকুয়াল টু কত হয়েছে, এস আর ইকুয়াল টু হচ্ছিল মাইনাস আর ডি প্লাস ডিএস, আর এই জায়গায় কত হয়েছে, এই জায়গায় পি কিউ ইকুয়াল টু হয়েছে কত, পিবি প্লাস কিউ বি কিউ। সবার বুঝতে পারছি এই জিনিসপত্রগুলো।
এই জিনিসপত্র কিন্তু তোমার বোঝা উচিত। তো তুমি তো পুরো ভেক্টরটাকে যোগ করাইতে, পুরো সমীকরণটাকে এ বি সি ডি যোগ করাইতে শুরুর দিকের মতো এই যে সামান্তরিকটা যেটা ছিল, এই সামান্তরিকটা যদি তুমি পুরোটা যোগ করতে কিভাবে হইতো, যে এ প্লাস বি, এই যে এ বি সি ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত হইতো 0। তো তুমি তো পুরো একটাই জায়গায় ফিরে আসছো। কিভাবে? এই জিনিসপত্র যদি তুমি যদি না পারো তাইলে কিন্তু ক্লাস করা ডিফিকাল্ট। কিভাবে? যদি একটা ভেক্টর এই দিক চলে পি ভেক্টর, এরপর আরো একটা চলছে কিউ ভেক্টর, এই দিক বরাবর আরো একটা চলছে আর ভেক্টর, এই দিক বরাবর আরো একটা চলছে এস ভেক্টর। তো এই যে লাস্ট পর্যন্ত যেটা যুক্ত হয়েছে বিপরীত ক্রমে, এটাই তো সরণ ভেক্টর আর ভেক্টর। এই সবগুলোর যোগফল হইতো কত? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইজ ইকুয়াল টু কত হইতো? ওই কিউ প্লাস এস ইজ ইকুয়াল টু কত হইতো? ওই আর, তাই না? ওই সেম জিনিসপত্রগুলো এই দেয় কাজ করে। এই সবগুলোর যোগফল কত হইতো? 0। এই পুরোটা কিন্তু মিলে গেছে, এই যে এই অবস্থানে আবার মিলে গেছে। তো এই জায়গায় থেকে তুমি কি লিখতে পারতে? এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হইতো? মাইনাস সিডি কে ওই পাশে নিয়ে যাইতো সি প্লাস ডি। তো এই জায়গায় বসাইতে পারো। তো এইটা আর এইটা কিন্তু সমান, এই যে সিডি, তাই না? এই যে আর ইজ ইকুয়াল টু কত হয়েছে দেখো তো, এই যে আর ডি, এই আর ডি এটা কিন্তু এই সিডি এর অর্ধেক। তো তুমি এই জায়গা থেকে লিখতে পারতে, অত জিনিসপত্র তোমার এই জায়গায় লেখার কোনো দরকারই নাই। হাফ অফ আর ডি কত? সিডি, হাফ অফ সি ডি, এই যে এই সি ভেক্টরের অর্ধেক সি, হাফ অফ সি প্লাস হাফ অফ এই ডিএস, ডিএস কিন্তু হাফ অফ এস, এস এর অর্ধেক। এই পুরোটাকে তো আমরা ধরছি হচ্ছিল ডি, এটাকে ধরছি কত? সি। এই পুরো বাহুটার অর্ধেকই তো এটা হচ্ছিল ডি এর, ডি আর ডি কিন্তু এই পুরো বাহুটার অর্ধেক। পুরো বাহুটাকে আমরা ধরছিলাম কত? স্মল সি। আর এই পুরো বাহুটাকে ধরছিলাম আমরা কত? স্মল ডি। এই পুরো বাহুটার অর্ধেক কত? এই ডি, এবং এস এর অর্ধেক কত? এই পুরোটার অর্ধেক কত? ডিএস। তার মানে কত? এইটা কি? ডি, হাফ অফ ডি, ডি এর অর্ধেক। তো তুমি এই জায়গায় থেকে এই হাফটাকে কমন নিতে পারতে, তার মানে মাইনাস হাফ অফ সি প্লাস ডি। এই যে ভেক্টরটা আমরা এবার পেয়ে গেছি, এই সি প্লাস ডি। পাশাপাশি এই জায়গায় থেকে তুমি লিখতে পারতে এই যে পিবি, পি এবং বি এটা কি? এ বাহুর অর্ধেক। আমি তোমারে বুঝাইছি, অত বারবার কিন্তু বোঝানো কঠিন। হাফ অফ এ প্লাস, এই যে এই জায়গাটা একটু জায়গার সংকলন হয়েছে, হাফ অফ এ প্লাস হাফ অফ এই বি কিউ, হাফ অফ বি। তুমি এই জায়গা থেকে ডিরেক্ট কমন নিতে পারতে, হাফ কমন নিলে পেয়ে যেতে হচ্ছিল এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত পাইতা? পি কিউ, তাই না? তো ওই যে সেম জিনিস হইছে এইটা আর এইটা, আর এই যে আমরা যেটা পাইছি দেখো তো, এই জায়গায় তুমি যদি বসাইতে এই যে পি কিউ, এই জায়গায় বসাইতে কত বসান যাইতো? এই জায়গায় এস আর, এই এ প্লাস বি, হাফ অফ এ প্লাস বি এর জায়গায় বসাইতে পারতে কত? 2। এটাকে যদি তুমি ওই জায়গায় বসাইতে 2 পি কিউ ইজ ইকুয়াল টু বসাইতে পারতে কত? এইটাকে যদি তুমি এই জায়গায় গুণ করে দিতে তাইলে কত হইতো? 2s আর 2s, আর দুই পাশ থেকে যদি তুমি 2 কেটে দিতে তাইলে কত হইতো? পি কিউ ইজ ইকুয়াল টু কত হইতো? এস আর। তো তোমার এই 2 আনার কোনো দরকারই নাই, কারণ দুইটা তো সমান। তো যদি তুমি না আনো কোনো সমস্যা নাই, তাইলেই তো তুমি পেয়ে যাইতে যে পি কিউ এই বাহু আর এই বাহু কি সমান এবং সমান্তরাল, তাই না? এই জায়গায় থেকে তুমি লিখতে পারতে পি কিউ সমান্তরাল কি এস আর। আমি একটু তোমার বেশি পড়ায় ফেলছি, এই 2 আনার কোনো দরকারই নাই। তুমি ওই জায়গায় থেকে পুরোটাকে বসাই দিতে পারতে এস আর হচ্ছিল কত? পি কিউ, কারণ এরা দুইজন তো সমান। ওই যে শুরুতেই কিন্তু আমরা লিখে রাখছি। এই জিনিসপত্রগুলো জীবনটাকে অ্যাকচুয়ালি কঠিন করা হয় এই জায়গাগুলোতে। এই জিনিসপত্রকে প্রমাণ করার কোনো দরকার ছিল অ্যাকচুয়ালি, আমাদের কোনো দরকারই তো ছিল না। শুধুই আমরা এই জিনিসপত্রগুলো প্রমাণ করছি জীবনটাকে কঠিন করার জন্য, তাই না? ওই দিন শেষে যে জায়গায় আমরা ফিরে আসছি পূর্বের অবস্থানে। এই জিনিসপত্রগুলো তুমি বড় হলে দেখবে তোমার হাসি পাবে, কি শিখছে উদয়, কি বারবার ঘুরে ফিরে প্যাঁচ পাড়ায় সেই জায়গায়, মানে জিলাপি এক কথায় জিলাপির প্যাঁচ দেখছো না, এই দিক সেই দিক পাক পাড়ে এই লাস্ট পর্যন্ত এই জায়গায় মিলে। তো এইটা ওই সেম জিনিস।
ছোটবেলার জিনিসপত্রগুলো খুবই ভয়ঙ্কর, একদম বিদ্ঘুটে, এদিক সেদিক সারা দুনিয়া ঘুরে আমাদেরকে সেই পূর্বের অবস্থানে ফিরিয়ে আনে। এই গেল প্রথমটা। সবার বুঝতে পারছি তো। এবার পরবর্তী জিনিসপত্র যদি আমরা দেখতাম, যে চলো তো দেখি কিভাবে কাজ করে। এইগুলো চরম বিদ্যুটে। পরবর্তী টপিক হচ্ছিল একই সাথে দুইটা প্রমাণ। এবিসিডি একটি চতুর্ভুজের কর্ণদ্বয় এসি ও বিডি। কথা হচ্ছে যে এ এবং বি, এবিসিডি, এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি। এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি, এসি ও বিডি। কথা হচ্ছে এ নাম্বার ম্যাথ, দুইটা ম্যাথ আছে অ্যাকচুয়ালি। এ নাম্বার ম্যাথ হচ্ছে যে এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে। এসি এবং বিডি, এসি এবং বিডি ভেক্টরকে, ভেক্টর দ্বয়কে, ভেক্টর দ্বয়কে এসি এবং বিডি, এবি এবং এডি, এবি এবং এডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। বি নাম্বারে তিনি আরো একটা কোশ্চেন সেট আপ করছেন যে এবি, ও বাপরে এটা তো উল্টা জিনিস, এবি এবং এডি, এই যে দুইটা আমরা পরে লিখছি, এবি এবং এডি, এবি এবং এডি, এডি ভেক্টর দ্বয়কে এবি এবং এসি এবং বিডি, এসি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে, বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করে। এবি এবং এডি ভেক্টর দ্বয়কে এসি এবং বিডি, এসি এবং বিডি ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। প্রকাশ করো। তো এই প্রমাণটা কিন্তু সবাই পারি আমরা। এই প্রমাণটা যদি তুমি না পারো তাইলে কিন্তু তোমার জীবনটা একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে। তো এই প্রমাণটা কিন্তু সবাই পারি অ্যাকচুয়ালি, আমি জানি সবাই পারি যে এবি এসি ভেক্টরকে, এবিসিডি একটি সামান্তরিক। তো তুমি প্রথমে একটা সামান্তরিক আঁকো। তো সামান্তরিক কিভাবে আঁকতে হয়, এইদিকে একটা টান দিবে, এরপর এইভাবে একটা সুন্দর মতো টান দিবে, টান দেওয়ার পরে একটা চতুর্ভুজ আকৃতির একটা অংশ পাবে, এটাকেই বলা হচ্ছিল সামান্তরিক। তো তুমি সামান্তরিককে ইন্ডিকেট করো এ বি সি ডি। তো কথা তিনি বলছেন যে এসি এবং বিডি, এসি মানে এদের কর্ণ কি এসি, এবং এদের কর্ণ মাঝ বরাবর দিতে কর্ণটা গেছে, এটাই তো হচ্ছিল বিডি। ভেক্টর দ্বয়কে এবি এবং এডি, এবি মানে এই ভেক্টর এবং এই যে ভেক্টর এর মাধ্যমে প্রকাশ করো। সুন্দর না? এটা কি হয়েছে, এটা তো ত্রিভুজও চলছে যে সামান্তরিকও চলছে একই সাথে দুইটা। এই যে কর্ণ এবং এটি একটি কর্ণ, এই যে দুইটা ভেক্টর। আমি তোমার মাত্রই শিখাইছি যে এইটা যদি একটা ভেক্টর হয় এবং যদি এইটা আরো একটা ভেক্টর হয়, এদের মাঝ বরাবর দিয়ে যেটা চলে সেটা কি লব্ধি ভেক্টর, আর এটা পি, এবং এটি যদি কিউ ভেক্টর হয় তো এদের মাঝ বরাবর যেটা চলে সেটা হচ্ছিল
লব্ধি ভেক্টর আর, তো এদের মধ্যবর্তী কোণ কত আলফা। তো এই আর ইজ ইকুয়াল টু কত হয়, আর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয় আর ভেক্টর। সো ফার বুঝতে পারছি কিভাবে কাজ করে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয় আর ভেক্টর। তো তুমি এই জায়গায় বসাই দিতে পারতো, এইটা হচ্ছিল পি ভেক্টর এবং এটা হচ্ছিল কিউ ভেক্টর, তাই না? এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইতো আর ভেক্টর। তাই পি ইজ ইকুয়াল টু কত হইছে এই জায়গায়, পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর, পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ভেক্টর, তাই না? এই যে পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস সরি এ বি ভেক্টর প্লাস পি কি এ ডি ভেক্টর, এ ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইতো এসি ভেক্টর, এ সি ভেক্টর। ওই যে অনেকটা ওই রকম, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত হইতো আর ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এই মাঝখানে ভেক্টরটা কত হইতো লব্ধি ভেক্টর আর, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। ওই যে এবি, পি ইজ ইকুয়াল টু কত এবি আর কিউ ইজ ইকুয়াল টু কত এডি আর ইজ ইকুয়াল টু কত এসি। এই যে মাঝখানে আমরা একটা ইন্ডিকেটর দিয়ে রাখছি এসি, পিবি ইজ ইকুয়াল টু পি কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে এসি, তাই না? এই সুন্দর মতো এই জিনিসপত্রগুলো এই জায়গায় রিপ্রেজেন্ট করতে আমরা তো পেয়ে গেছি একটা ভেক্টর, এসি অলরেডি পেয়ে গেছি। আমরা যদি বিডি বের করতে চাই, বিডি এইটা বিডি যদি আমরা বের করতে চাই, বিডি তো তুমি সরাসরি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, তো এরা দুইজন একই ক্রমে চলছে আর এই বেটা বিপরীত ক্রমে মিলছে, তাই না? এই যে এটা বিপরীত ক্রমে মিলছে, ওইটাই তো হবে এদের লব্ধি। তার মানে এ, তুমি এই জায়গায় লিখবে আবার এ বি, এ বি, তো তুমি শর্ট ফর্মে লেখা শিখাই আমি তোমার। এই যে অংশ এটা যদি পি হয় তো এটা ধরছে ছিল কিউ, এটা যদি এস ধরি আর এটা কি ডি, তো পি প্লাস এস এইটাই কিন্তু কিউ এর সমান, পি প্লাস এস, পি ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইতো এই যে কিউ ভেক্টর, কিউ। তো দেখো তো এই জায়গায় পি কত হইতো, এই যে পি ইজ ইকুয়াল টু কিন্তু এ বি, এ বি ভেক্টর প্লাস এস ইজ ইকুয়াল টু কত এই যে বি এবং ডি ভেক্টর, বি ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইতো এই যে এ এবং ডি, কিউ ইজ ইকুয়াল টু কত হইতো এ ডি ভেক্টর, এ ডি ভেক্টর। তো দরকার আমাদেরকে এই বিডি ভেক্টরটাকে বের করা, বি ডি, এই যে বিডি যদি আমরা বি এবং ডি ভেক্টরকে বের করতে চাই, তাইলে এই এডি ভেক্টর থেকে যদি আমরা এবি ভেক্টরকে বিয়োগ করাই, এডি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর, তাইলেই তো আমরা পেয়ে যাবো হচ্ছে হলো বিডি ভেক্টর। সোফার পেয়ে গেছি আমরা বিডি ভেক্টর, দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে একটা ভেক্টর পেয়ে গেছি আমরা বিডি ভেক্টর, এবং এই যে একটা ভেক্টর পেয়ে গেছি আমরা সেটা হচ্ছে হলো এসি ভেক্টর। দুই লাইনের প্রমাণ, এক লাইন এক লাইন দুই লাইন, আমি তোমার সহজ করছি এই জায়গায় সংক্ষেপে প্রকাশ করাইছি। তো অ্যাকচুয়ালি পরীক্ষার হলগুলোতে পিক করাটা খুব কঠিন, এই কারণে এই দুইটা অংশে দেয়া থাকে যে এ বি সি ডি কোনটাকে কি ধরবো, বাট সেম জিনিস কিন্তু ওই যে পি কিউ এস আর, ওইভাবে যদি তুমি চিন্তা করো তাইলে তোমার থিঙ্কিং প্রসেসটা অনেকটাই খুব সুন্দর হয়। এবার যদি তুমি এ বি সি ডি এই জিনিসপত্রগুলো যদি থিঙ্কিং করতে যাও তাইলে অনেকটা প্যারা। কেন প্যারা? কারণ এই জিনিসপত্রগুলো আমরা পার করে এসেছি, আমরা জানি তো পরীক্ষার হলগুলোতে স্টুডেন্টের সাথে কি কারবার গুলো ঘটে। তো এই এ বি সি ডি এতগুলো প্যারামিটার সেট করতে গেলে স্টুডেন্ট আসলে ভয় পাওয়া যায়, কোনটা থেকে কোনটা করবো, কোনটা করতে গিয়ে প্যাচ ম্যাচ লাগিয়ে শেষ। এই প্যাচটা কিন্তু লাগানো যাবে না, তোমাকে প্যাচ যদি লাগাইতে না চাও তাইলে তোমাকে এই সিঙ্গেল মাঝখানে এগুলোকে ধরে নিতে হবে, যে এটা পি, এটা কিউ, এটা এস, এটা আর, তুমি নিজের ইচ্ছাধীন ভাবে ধরে নিবে। বাট সব থেকে সুন্দর হয় যদি তুমি এই ভেক্টরটাকে পি ধরো, এটাকে কিউ ধরো এবং মাঝেরটাকে আর ধরো, এইভাবেই প্রকাশ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেক্টর। সোফার এই গেল দুইটা ভেক্টর। তো এই এ এবং ডি কে যদি আমরা বের করতে চাইতাম তাহলে এই যে ভেক্টর আমরা পাইছি এই দুইটা ভেক্টরকে একবার যোগ করাইতাম আর একবার বিয়োগ করাইতাম, তাইলেই আমরা পেয়ে যাইতাম। তো এটা যদি আমরা 2 নং সমীকরণ দেই এবং এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, ম্যাথ করাচ্ছি তো আমরা সমীকরণ ধরতেই পারি। তো দেখো তো 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ, এই দুইটাকে যদি তুমি একবার যোগ করাইতে, তার মানে তাহলে কত হইতো এ এসি প্লাস বিডি, এ সি প্লাস বি ডি, এসি প্লাস বিডি, এই যে এসি প্লাস বিডি, তার মানে এই যেটার আগে মাইনাস আছে এইবার এই মাইনাসটা এই পজিটিভের সাথে কিন্তু ভ্যানিশ হবে, তাই না? এই যে এবি আর এই যে এবি, প্লাস এবি আর মাইনাস এবি কিন্তু একবার বিয়োগ হবে, কারণ যোগ করাচ্ছি তো, যোগ করালে এরা দুইজন একবার বাদ যাবে, তার মানে এই এডি আর এডি যোগ হয়ে কত হবে
2AD 2AD হয়েছে। এই গেল একটা কনসেপ্ট। পাশাপাশি আমরা তো দরকার আমাদেরকে এই এডি ভেক্টরটা বের করা, এই যে এডি আমরা কিন্তু পেয়ে গেছি। কথা হচ্ছে যদি আমরা এই যে বিডি এডি ভেক্টরটাকে বের করতে চাই তাহলে আমরা 1 থেকে 2 কে আরো একবার বিয়োগ করাবো। প্রথম ভেক্টর অন 1 নং সমীকরণ থেকে যদি আমরা 2 নং সমীকরণকে বিয়োগ করাই তাইলেই কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে কত বিডি, এইটাকে পেয়ে যাবো এ বি। তো চলো তো যদি আমরা বিয়োগ করাইতে চাই যেটাকে যোগ আছে ওইটা কিন্তু প্লাস হয়ে যাবে, বিয়োগ আছে বিয়োগের সাথে বিয়োগ গ্রহণ করলে কি হয় প্লাস, আর এই প্লাসের সাথে কিন্তু মাইনাস হবে। তার মানে এই এডি পূর্বের বার যোগ হয়েছিল, এবার এই মাইনাস এডি আর এই প্লাস এডি কাটা যাবে, বাঁচবে কোনটা এবি প্লাস এবি, কত হবে 2AB। তার মানে কত হয়েছে এ সি প্লাস বি ডি ইকুয়াল টু কত হবে 2, না 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 এটা হচ্ছিল মাইনাস, এই যে মাইনাস তো আমরা করছি যে একটা থেকে আর একটা মাইনাস করছি, এসি মাইনাস বিডি ইকুয়াল টু কত হয়েছে 2 উপরেরটা হচ্ছিল এডি আর এইবার হবে হচ্ছিল এ বি তো তুমি চাও অ্যাকচুয়ালি কোনটা, তুমি চাও হচ্ছিল এইটা এবি, বাট এই জায়গায় একটা 2 আছে, তো 2 কে তুমি যদি এই সমীকরণে এই পাশে নিয়ে আসো তাইলে তো তুমি পেয়ে যাও। সমীকরণ ওই পাশে নিয়ে গেলে কত হয় যে এ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি প্লাস বিডি। বুঝছ না কনসেপ্টটা সুন্দর? তো এইটাকেও তুমি ওইভাবে লিখতে পারো, সমীকরণ ওই পাশে নিয়ে গেলে লিখবে কি এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইতো হাফ অফ এসি মাইনাস বিডি। জস, এই তো মিলছে, সবগুলো কনসেপ্ট মিলে গেছে না? তো তুমি এইভাবে চাইলেই মিলাই দিতে পারতে। সোফার ফিনিশ। এই জিনিসপত্রগুলো যদি তুমি ধরতে না পারো তাইলে কিন্তু তোমার বিপদ আছে। আর এই জিনিসপত্র পারা উচিত, এগুলো কিছুই না, একদম ফাও জিনিসপত্র। এত নর্মাল জিনিসপত্র যদি তুমি না পারো তাইলে কিন্তু সমস্যা ভাইয়া। তুমি বড় হলে দেখবে যে এর থেকে কত ভয়ঙ্কর জিনিসপত্র গুলোকে তোমাকে ফেস করতে হবে, যেগুলো খুবই ভয়ঙ্কর। আর এখন আমরা যেগুলো পড়তেছি এগুলো একদমই কিছুই না, এগুলো যে কেউই পারে। এই জিনিসপত্র গুলো তুমি ধরতে না পারো তাইলে কিন্তু একটু ডিফিকাল্ট আছে। তো চলো তো আমরা আরো একবার দেখি যে এই যে ভেক্টর একটা সামান্তরিক, 4টা প্যারামিটারকে আমরা ধরে নিয়েছি যে এ বি সি। তো আমরা ওইটাকে পরবর্তীতে শর্ট ফর্মে করার জন্য পি কিউ আর এস ধরছি এই প্রত্যেকটা বাহুগুলোকে। যদি বাহুগুলোকে পি কিউ আর এস ধরি তাইলে এইগুলোকে আমরা যোগ করাইতে পারি যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হইছে এবি ভেক্টর, কিউ ইজ ইকুয়াল টু এডি ভেক্টর, এই যে এডি ভেক্টর কিউ কি এডি ভেক্টর, এই লব্ধি ভেক্টর কত আর, এই আর কত এসি, এই যে কর্ণ, এই কর্ণটা হচ্ছিল এসি ভেক্টর। তো পি কিউ এই দুইটাকে যোগ করাইছে, আমরা পেয়ে গেছি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর ভেক্টর। আবার এই যে পি প্লাস এস, পি প্লাস এস, এই যে এইবার আমরা সামান্তরিক বিধি মারছি প্রথমে, এরপরে ধরছি ত্রিভুজ বিধি। এই দিক দুইটা ভেক্টর একই ক্রমে চলমান, বিপরীত ক্রমে কিউ ভেক্টরটা মিলিত হয়েছে। তার মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, পি ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয় কিউ ভেক্টর। তো পি ইজ ইকুয়াল টু কত এবি, আর এস ইজ ইকুয়াল টু কত বিডি, আর কিউ ইজ ইকুয়াল টু কত এডি। যে দিক থেকে শুরু হবে সেটাকে শুরুতে লিখতে হবে, আর যেটা শেষ হবে সেটাকে পরে লিখতে হবে। আমি কিন্তু এই জিনিসটা দেখাইছি তোমাদের, এ থেকে শুরু হয়েছে ডি থেকে শেষ হয়েছে, তো এই জন্যই আমরা লিখবো হচ্ছিল এডি। আমরা তো ডি এও লিখতে পারতাম, তাহলে তো বিপরীত ভেক্টর হয়ে গেল না, এটা দিকটাকে মেজার করতে হয়, তাই তোমাকে এডি লিখতে হবে, যে দিক থেকে শুরু হয়েছে। তো এডি, তো সবগুলোকে বসায় দিছো আমরা, একটাকে দরকার আমাদের কি বিডি, তো একটাকে মাইনাস করে দিলে বিডি পাওয়া যায়, এটা তো সবাই পারি আমরা। তো এই পরবর্তী যেটা কোশ্চেন ওইটাকে যদি আমরা বের করতে চাই, তো একটা থেকে আরেকটা যদি আমরা ঘোরায় দেই তাইলেই তো আমরা পেয়ে যাই হচ্ছিল একটাকে যদি প্রথমটাকে যোগ করাই, দুইটা সমীকরণকে একবার যোগ করাই তাইলে পাবো একবার হচ্ছিল আমরা এডি, যদি একবার বিয়োগ করাই তাইলে আমরা পাবো হচ্ছিল এবি। তারপর বুঝতে পারছি সবাই, এই জিনিসপত্র কিন্তু তোমার বোঝা খুবই দরকার, পাশাপাশি এইগুলো আমরা সবাই পারি, তারপর বোঝা উচিত। আর কথা না বাড়িয়ে এগিয়ে দেবো আমরা আমাদের লক্ষ্যকে স্থির রেখে। এইবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেটা ম্যাক্সিমাম বোর্ডেই আসে এবং আসার সম্ভাবনা একদমই হাই। কোশ্চেনটার স্টেটমেন্টটা যথেষ্ট বড়। ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখা অংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহু সমান এবং অর্ধেক, সমান্তরাল এবং অর্ধেক। সবচেয়ে বড় প্যারা হচ্ছে যে এই অধ্যায়ের
কোশ্চেনটাকে অ্যাকচুয়ালি ধরতে পারো, অনেক বাংলা টাংলা লিখে রাখে কোশ্চেন। এই যে অধ্যায় ভেক্টর অধ্যায়, এসএসসির ভেক্টর অধ্যায়টাকে পিক করতে পারা। আর এইচএসসির এরকম একটা ভয়ঙ্কর অধ্যায় আছে, এর নাম হচ্ছিল ফিজিক্যাল অপটিক্স, ভৌত আলোক বিজ্ঞান। এই ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটা আর এই যে চ্যাপ্টারটা, এদের ভিতরে ভাষাগত অনেক সুন্দর প্যাচ আছে যেগুলো ধরতে পারা যথেষ্ট কঠিন। ফিজিক্যাল অপটিক্স এ অ্যাকচুয়ালি মনে রাখাটা খুবই কঠিন হয়ে যায়, এত শব্দ যে যেমন ধরো যে এরকম আছে যে সমবর্তন, অপবর্তন, এগুলো তাও বোঝা যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসপত্র এতটাই যে মোচন বিকৃতি, ব্যবর্তন বিকৃতি, কিন্তন গুণাঙ্ক, মোচন গুণাঙ্ক, মানে এমন এমন শব্দ যেগুলো একেবারেই আনকমন, এগুলো শোনাই হয় না এর আগে। তো ওই জিনিসপত্র গুলোই ব্যবর্তন, কিন্তন, মোচন, এই জিনিসপত্র গুলো তোমাকে অনেক বেশি প্যারা দিবে। তো এই জায়গাগুলোতে ওই কোশ্চেন বেশি প্যারা দেয় স্টুডেন্টকে, কারণ কোশ্চেনটা অনেক বড় সড়ো বাংলা লেখা থাকে। তাহলে আমরা লিখে ফেলি যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, যে ভেক্টরের সাহায্যে, ভেক্টরের সাহায্যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের যোগফল, ত্রিভুজের 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 যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের, ত্রিভুজের যে কোনো দুই বাহু, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, দুই বাহুর মধ্যবিন্দু দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, ওই ত্রিভুজের তৃতীয় বাহু, তৃতীয় মানে 3 নম্বর বাহু, তৃতীয় বাহুর সমান এবং সমান্তরাল, সমান্তরাল তো হবে এটা আমরা জানি, বাট এই যে তৃতীয় বাহুর সমান, ওই তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, সমান্তরাল ও অর্ধেক, অর্ধেক মানে কি হাফ, অর্ধেক মানে হাফ বোঝায়। এই জিনিসটা কিভাবে কাজ করে চলো জিনিসটাকে দেখি। লেটস সে তো আমাদের কাছে একটা ত্রিভুজ তো ডেফিনেটলি থাকবে, ত্রিভুজটাকে আমরা এই জায়গায় ড্র করি, ড্র করি। তো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজ, এ বি সি, এই ত্রিভুজে কোশ্চেন কর্তা কি বলছেন যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, দুই বাহু, যে কোনো দুই বাহু, যদি তুমি এই বাহু ধরতে এবং এই বাহু ধরতে, তো এদের মধ্যবিন্দু কোন দিক দিয়ে বরাবর কাজ করতে, এই দিক বরাবর। যদি তুমি এই দুই বাহু ধরতে তাইলে এই দিক বরাবর, তো এই দুই বাহু ধরতে এই দিক বরাবর। তো যে কোনো দুই বাহু, যদি তুমি নাও, তুমি যে কোনো দুই বাহুতে যেতে পারো, এই দিক বরাবর নিতে পারো, এই দিক বরাবর নিতে পারো, এই দিক বরাবর নিতে পারো। সবচাইতে সুবিধা বইয়ে যেভাবে কাজ করছে এই দিক বরাবর নিতে, ইভেন সবাই এইভাবে নিয়েই প্রমাণ করে। তো
তো কথা হচ্ছে ভাই, এখন আমরা ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর দেবো। এই যে ত্রিভুজের ডিরেকশন দেওয়াটা তো নিয়ে অনেক প্যারা খাবে স্টুডেন্ট। আমি জানি কি স্টুডেন্ট প্যারা খাবে, আমি নিজে এই জায়গায় প্যারা খাইছি এর আগে। তো প্যারা খাওয়া অ্যাকচুয়ালি খুব স্বাভাবিক, কেন এই জায়গায় থেকে পিক করাটাই কঠিন। কেন পিক করা কঠিন? তো এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে ভেক্টরের সামান্তরিক সূত্র কিভাবে কাজ করে। এই যে ভেক্টরের সামান্তরিক এই দিক বরাবর চলে, সামান্তরিক আমরা আগে একটা এঁকে নেই। সামান্তরিক আমরা একটা সুন্দর মতো ড করে ফেলি। দূর বেটা, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যদি এটা পি হয় এবং এই অংশ যদি কিউ হয়, দেখো তো এই যে দুইটা বাহু, দুইটা কিন্তু একই ডিরেকশন থেকে চলমান হয়েছে। যদি একই ডিরেকশন থেকে চলমান হয় তো ডেফিনেটলি দুইটা এই দিক বরাবর চলে। তো ওই যে প্রথম থেকে তুমি ধরবে যে এইটা ওই সম্মুখ থেকে চলমান, এই যে দুইটাকেই একই ডিরেকশনে ধরতে হবে, তাইলেই খুব সুন্দর তোমার মনে থাকবে যে কিভাবে অ্যাকচুয়ালি ভেক্টরটা কাজ করে। তো এই ডিরেকশনে দিবে। তো দেখো তো যদি তুমি এই ডিরেকশনে দাও তাহলে দুইটা বাহু অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে, এই দিক বরাবর আসবে, এই দিক বরাবর যাবে, অথবা এই দিক বরাবর আসবে, এই দিক বরাবর যাবে। যে কোনো একটাকে নিতে হবে, তুমি এই দিক বরাবর আসবে, এই দিক বরাবর নিতে পারো। এই যে মাঝ বরাবর যেটা পাইছি আমরা, এরা দুইজনকে সমান এবং সমান্তরাল না, সমান না বাট অর্ধেক কিন্তু সমান্তরাল। এইটাকে তুমি নামকরণ করো ডি এবং ই দ্বারা। তো অ্যাকচুয়ালি এইটাই প্রমাণ করতে হবে। আমি তোমার কিন্তু এই চিত্রটা ড করার পরে অ্যাকচুয়ালি এই মার্কিং করা নেই, স্টুডেন্টরা বেশি প্যারা খায় অনেকটা। থার্মোডাইনামিক্স নাম শুনছো কিনা জানি না আমি। তাপগতিবিদ্যায় কার্নো ইঞ্জিনের এই জিনিসপত্রগুলো একটা থাকে যে এরকম একটা গ্রাফ থাকে, সমষ্ণ সংকোচন, সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় সংকোচন আর রুদ্রতাপীয় প্রসারণ। এই যে একটা গ্রাফ থাকে এবিসি, যদি আমরা ধরতাম এ বি সি ডি, তাই না? এই জায়গাগুলোতে ইন্ডিকেটর ডায়াগ্রাম বা নির্দেশক চিত্র, পাশাপাশি এইভাবে কিন্তু একটা যদি ড্র করানো হয়, এই যে একটা আয়তাকার অধিবৃত্ত কোন দিক বরাবর চলছে এর ডিরেকশনটা দেখানো হয়, যে এটা উপরের দিক থেকে নিচের দিক চলমান হয়েছে, একে কি বলা হয়? এটা বলা হচ্ছে ইন্ডিকেটর ডায়াগ্রাম। এই যে ইন্ডিকেটর এরও আমরা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর দেবো, স্টুডেন্ট এই জায়গায় বেশি প্যারা খায়, তাই না? তো ওইটা কিন্তু আমি তোমার খুব সুন্দর মতো শিখাইছি যে তুমি কোন দিক বরাবর অ্যাকচুয়ালি অ্যারোটা দিবে হচ্ছিল এই দিক বরাবর। তো এই জায়গায় থেকে এই জিনিসটা প্রমাণ করা কোয়াইট সিম্পল। তুমি প্রথমে যে কোনো দুইটা ত্রিভুজ, এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে কাজ করো, এরপরে তুমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করো, অথবা প্রথমে তুমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করো, পরে এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে কাজ করো। ওই ভেক্টর যোগের সূত্র মারবে এখানে ত্রিভুজ পেয়ে। তো ত্রিভুজ এবিসিডি ধরো, এ ত্রিভুজ এ ডি এফ, এ ডি এ, অথবা এবিসিডি ই, এই বেটা এটা ই এফ ধরি, এটা হচ্ছিল ই আর এটা হচ্ছিল এফ, এ বি সি ডি ই এফ, তাহলে তো একই ক্রমে গেল। তাহলে এটা হচ্ছিল এ ই এফ, এ ই এফ, ত্রিভুজ এ এফ এ। আমরা ধরতেছি ত্রিভুজ এ এফ এ ভেক্টর যোগের সূত্র মারো। এই যে এরা দুইজন একই ক্রমে চলমান, এ ই ই এফ, এরা একই ক্রমে চলমান আর এরা হচ্ছিল বিপরীত ক্রমে মিলিত হয়েছে, তার মানে এরা দুইজন কিন্তু সমান হবে। এ ই প্লাস ইএফ, এএফ ইজ ইকুয়াল টু কত হবে? এফ, এ এফ। তো দেখো তো এই যে বাহুটা ই, এটা কি কোন এ বি এর অর্ধেক না? এই ই ই এ কি এ বি এর অর্ধেক না? তো তোমার অ্যাকচুয়ালি দরকার কোনটা? এই বাহুটা তুমি প্রমাণ করবে, তাই না? এই মাঝ বরাবর এইটাই তো আমরা প্রমাণে মিলাবো, এরা দুজন সমান এবং অর্ধেক, সমান্তরাল এবং অর্ধেক। তো তুমি যদি ই এফ বিন্দুটাকে রাখতে চাও, এই যে ই এফ, এফটাকে প্রমাণ করতে চাও, তাইলে এর থেকে এটাকে বিয়োগ করে দাও, এ এফ মাইনাস এ ই। আমি তোমারে স্লোলি পড়াচ্ছি ভাই, আমি তোমারে খুব স্লোলি পড়াচ্ছি। আমি জানি যে ফার্স্ট পড়াইলে এর আগে আমি খুব স্পিডে পড়াইতাম, স্পিডে পড়ানোর পর স্টুডেন্টের একটা কথা থাকে ভাই, এই এত দ্রুত যদি আপনি পড়ান বুঝতে একটু বেশি অসুবিধা হয়। তো আমি এই জন্য
চিন্তা করছি যে আমরা এর পরবর্তী ক্লাসগুলো স্লোলি পড়াবো, যাতে করে স্টুডেন্ট বুঝতে পারে ওভারঅল সবকিছু। তো সেই কারণে আমরা কিন্তু স্লোলি পড়াচ্ছি। এরপরে যদি তুমি বলো যে ভাইয়া ক্লাস অনেক বেশি ফাস্ট হচ্ছে, তাহলে ভাইয়া সেটা তোমার দুর্বলতা। তোমাকে আরো একটু লেগে থাকতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, যাতে করে তোমার এই জিনিসপত্রগুলো খুব সুন্দর মতো মস্তিষ্কের ভিতরে ঢোকে। তো এই মুহূর্তে যদি তোমার কোশ্চেন হয় এরকম ভাইয়া যে এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি আমার মাথার ভিতরে যাচ্ছে না, তো তখন আমার তোমাকে বলতে হবে ভাইয়া তোমার মাথাটাকে একটু উঁচু করতে হবে, যাতে করে এই জিনিসপত্রগুলো মস্তিষ্কের ভিতরে যায়। পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মনে হয় যে এইগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, তাইলে কিন্তু সমস্যা। তো মাথাটাকে একটু উঁচু করো, যাতে করে এই জিনিসপত্রগুলো মস্তিষ্কের ভিতরে পৌঁছায়, তাই না? তো এই এফ ইকুয়াল টু কত হয়? ই এ এফ এ এফ এ এফ এ ই এ এফ আর হচ্ছিল এই। তো দেখো তো এই এ ই এটা কি বি এর অর্ধেক না, অথবা এ বি এর অর্ধেক, তার পাশাপাশি এ এফ এসি এর অর্ধেক, তার মানে হাফ অফ এসি। এটাকে তুমি লিখতে পারো হাফ অফ এসি মাইনাস হাফ অফ এই যে এ বি এ বি। তুমি ডিরেক্ট এই জায়গায় থেকে কমন নিতে পারতে, যে হাফ কমন নিলে লেখা তো এ সি মাইনাস এ বি জাস্ট না। এটা কত? ই এফ। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি ভেক্টর। তো এবার তুমি এই পুরো বড় ত্রিভুজটাকে নিয়ে কাজ করবে। ত্রিভুজ এ বি সি, এ বি সি এ, ত্রিভুজ এ বি সি ওই যে সেম জিনিস, ওই একই জিনিস। তো এইবার অর্ধেক আসবে, এবার সমান আসবে, মানে অর্ধেক আসবে না, সেম সেম আসবে, তাই না? এবার তুমি যোগ করাইতে হবে এ বি, এরা একই ডিরেকশনে চলমান, একটার আদিবিন্দু এবং আরেকটার পাদবিন্দু, একটা শীর্ষবিন্দু এবং আরেকটার পাদবিন্দু, বাট এইটা কিন্তু বিপরীত ক্রমে মিলছে, উল্টো দিক দিয়ে এদের সাথে মিলছে। তার মানে উল্টো দিক দিয়ে যেটা মিলবে এটা হচ্ছে লব্ধি ভেক্টর, তাই না? তো এ বি প্লাস বিসি, বিসি ইকুয়াল টু কত হবে? এসি, এ সি। দরকার আমাদের কি? এই যে বিসি, বি আর সি। তো বিসি কে তুমি বের করে আনো, বি সি ইকুয়াল টু কত? এসি মাইনাস এবি, এই যে এসি মাইনাস এবি। তো এই যে এইটা আর এইটা কিন্তু সমান, তো এই এসি এর জায়গায় তুমি বসাইতে পারো এসি মাইনাস এবি, এটাও তো এসি মাইনাস এবি, ওই জায়গায় তুমি বসাইতে পারো কত? বিসি। তাইলে তুমি পেয়ে যাইতো এই প্রমাণটা। তো এই জায়গায় যদি তুমি ওইটাকে ইনপুট দিতা, তাইলে কত হইতো? ই এফ ইকুয়াল টু কত হইতো? হাফ অফ এসি মাইনাস এ বি। তুমি যে কোনো ভাবে প্রমাণ করতে পারো, তবে এইটা সবচেয়ে সুন্দর এবং শর্ট ফর্মে হয়। তো যদি তুমি এই জায়গায় এই যে এসি এর জায়গায় তুমি এইটাকে ইনপুট দিতে, বিসি, এরা দুজন তো সমান, তো তুমি এইটার জায়গায় তো এটা লিখতেই পারো, কারণ হাফ অফ বি সি, আর এই জায়গায় কত নিয়েছি আমরা? এ এফ। অ্যাকচুয়ালি পরীক্ষার হলে টিচার তোমাকে এই জায়গা থেকে কি পরিবর্তন করে দিতে পারেন? কোশ্চেনটা সেমই রাখবেন। এসএসসি লেভেলে টিচার খুব একটা কোশ্চেন নিয়ে খুব একটা হাউমাউ কাউ কাউ করে না, মানে একাধিক সেন্স খুব একটা করে না, শুধুমাত্র সেন্স করতে পারে কি এই সংখ্যাগুলো, ডিজিট গুলো সেন্স করে দিতে পারে। তো এই জায়গাগুলোতে পরীক্ষার হলে কি দেয়? এই জায়গাগুলো দিয়ে রাখা হচ্ছিল ই এফ জি এইচ আই। তো এই যে সংখ্যাগুলো যখন আমরা পরীক্ষার হলে গিয়ে দেখি ই এফ জি এইচ আই, তো তখন তো অ্যাকচুয়ালি মস্তিষ্ক খুব একটা কাজ করে না, কারণ সারা বছর পড়ছি হচ্ছিল এবিসিডি ই এফ জি, আর এই এবিসিডি পড়ছি, আর এই জায়গায় দেওয়া হয়ে গেছে ই এফ জি আই এক্স এইচ আই জে কে, এই আবার কি হয়েছে? তো পরীক্ষার হলগুলোতে যখন এইগুলো আমরা দেখি, তখন মস্তিষ্ক আসলে কাজ করা বন্ধ করে। তো তখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলে কিন্তু এই যে মস্তিষ্কের যে নিউরন আছে ওইটা কিন্তু কাজ করতে পারে না ঠিকঠাক মতো। কেন পারে না? কারণ ভয় পাওয়া যায় মস্তিষ্ক। যদি ভয় পাওয়া যায় মানুষ, তাইলে কিন্তু সঠিক ক্যালকুলেশন করতে পারে না। তো ভয় পাওয়া যাবে না। এই জিনিসপত্রগুলোই পরীক্ষার হলে হুবহুব থাকবে, বাট কিছু জিনিসপত্র এক্সচেঞ্জ করবে, যেমন এই ডিজিট গুলোকে চেঞ্জ করে দিবেন টিচার। তো আলহামদুলিল্লাহ বলে শুরু করে দিবে। তো এই যে বাংলা যে জিনিসটা দেয়া থাকবে, এই জিনিসটা কিন্তু একটু কেয়ারফুল, খুব সতর্কতার সাথে তোমাকে মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি টিচার কি চাইছেন, তো এই বাংলা কিন্তু অনেক বেশি প্যারা দেয়।
তাই না? দেখো তো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান এবং অর্ধেক। এই জিনিসপত্রগুলো অনেক বেশি প্যারা দেয়, তো তুমি এইভাবে মনে রাখবে, পরীক্ষার হলে তোমাকে ধরতে হবে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো, কারণ আমরা একটু পাশেই বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই জায়গায় একটু পার্টি করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ। তবে দেখা হবে আমরা এই ক্লাসের আরো বেশ কিছু সিকিউ নিয়ে দেখা করব আমরা পরবর্তী ক্লাসে। আর তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য থাকবে শুভকামনা। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট ক্লাস।